কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, তার নিজের একটি অবস্থান নিয়েছেন, সেটা নিশ্চয়ই প্রশংসনীয়। কিন্তু এক্ষেত্রে আমি শিক্ষাকর্মী হিসেবে আমি খুব ক্ষুদ্র শিক্ষাকর্মী, কিন্তু এক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে একটি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের মূল কাজ তো ছাত্র সংগঠনের সাথে বিবাদে যাওয়া নয়। অ্যাকসেপ্ট ছেলে মেয়েকে বলে দেওয়া হচ্ছে তুমি মানের জলে বেশি এসেছো, বিদায় হও। তো এক্ষেত্রে ফিজের প্রশ্ন, কারিকুলামের প্রশ্ন, এইগুলি নিয়ে ছাত্রদের কণ্ঠস্বর কে হবে? সংরক্ষণের প্রয়োজনটা তো ছিল, এবং ওবিসি সংরক্ষণ হওয়ার ফলে ছাত্রছাত্রীর মধ্যে যে ডাইভার্সিটিটা বেড়েছে, শিক্ষাকর্মীদের মধ্যে যে ডাইভার্সিটিটা বেড়েছে কিছুটা হলেও, যদিও ওবিসি সংরক্ষণ খেয়াল রাখবেন খুব ভালো করে কিন্তু সর্বত্র ইমপ্লিমেন্টেড হয়নি পশ্চিমবঙ্গে আসবার পর থেকে। নমস্কার। শারদোৎসবের বিরতির পর আবার ফিরে এলাম সব প্রশ্ন চলবে আরেকটা পর্ব নিয়ে। স্কুল কলেজগুলো এখনও বন্ধ আছে, সেই বিরতিতে আমরা স্কুল কলেজগুলোকে নিয়েই কথা বলবো, মূলত উচ্চশিক্ষা নিয়ে কথা বলবো, এই রাজ্যের উচ্চশিক্ষা এবং এ দেশের উচ্চশিক্ষা নিয়ে। আমরা জানি যে সম্প্রতি নানা রকম সংকট একসঙ্গে ঘনিয়ে এসেছে উচ্চশিক্ষার উপরে। এটা এমন একটা বিষয় যে বিষয়টা আমার আপনার বর্তমান এবং আরও বেশি গুরুত্বপূর্ণ ভবিষ্যতের উপর অনেকখানি প্রভাব ফেলছে এবং ফেলবে। এসব নিয়ে আমাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপিকা স্বাতী মৈত্র। স্বাতী, আপনাকে আমাদের পডকাস্টে স্বাগত। আপনাকে প্রথমেই যে কথা জিজ্ঞেস করি সেটা হলো যে এবছর আমরা একটা নতুন জিনিস দেখলাম, সেটা হচ্ছে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল বেরোলো। বেরোবার পরে প্রায় 1 মাস কেটে গেল, তা সত্ত্বেও কলেজে ভর্তির প্রক্রিয়া শুরু হলো না। তারপর যখন শুরু হলো, হওয়ার পরের থেকেই আমরা শুনতে শুরু করলাম এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর বেরোতে শুরু করলো যে অমুক কলেজে অমুক বিষয়ে এত আসন ফাঁকা রয়ে গেছে, সেখানে তত আসন ফাঁকা রয়ে গেছে, মানে আসনগুলো ভরছে না। এখন আমি যদি ধরে নিই যে এই যে বিলম্বটা হলো, তার ফলে বেশ কিছু ছাত্রছাত্রী, মানে ধরে নিই কেন, এটা তো ঘটনাই, আমাদের চেনা পরিচিতদের মধ্যে থেকে আমরা জানি বেশ কিছু ছাত্রছাত্রী ওই ঝুঁকিটা না নিয়ে তারা বেসরকারি কলেজগুলোতে ভর্তি হয়ে গেছে, অনেকে রাজ্যের বাইরে চলে গেছে, এরকম ঘটনা ঘটেছে। কিন্তু সেটা তো এবছরের ব্যাপার। আমি যদি এবছরটা বাদ দিয়েও বলি, গত বেশ কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে যে কলেজে বা বিশ্ববিদ্যালয়ে যারা পড়ান তাদের সঙ্গে কথা বললে তাদের মধ্যে একটা হতাশার ছাপ দেখা যায়। তারা অনেকেই বলেন যে বেশ, মানে কলকাতারও অনেক নামকরা কলেজে এরকম হচ্ছে যে অনার্সে ছাত্রছাত্রী পাওয়া যাচ্ছে না, বা হয়তো দেখা গেল যে 10-15 জন ভর্তি হয়েছে কিন্তু ক্লাস করতে গিয়ে দিদিমণি বা মাস্টারমশাই দেখছেন যে জনা 5 বসে আছে। এবার সেই মুখগুলো মুখ চেনা হচ্ছে না, কারণ তারাও নিয়মিত ক্লাসে আসছে না। এই যে পরিস্থিতিটা হয়েছে, এইটা কেন হলো? ধন্যবাদ প্রতীক, আর ধন্যবাদ নাগরিক.net। আপনি আমাকে যে প্রশ্নটা করলেন এটার উত্তরটা একটু লম্বা হবে, আমি বেশি বললে আমাকে থামিয়ে দেবেন। এই পরিস্থিতি যে হবে এটা কিছুটা, কিন্তু এবার এটার অনেকগুলো স্তরে উত্তরটা। এক হচ্ছে যে পশ্চিমবঙ্গের ক্লাসে যে ছাত্রছাত্রীর ভর্তির সংখ্যা কমবে, এটা কিন্তু আমরা মোটামুটি বছর দুয়েক আগেই আন্দাজ করতে পেরেছিলাম। কেন পেরেছিলাম? কারণ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা যে কমছে সেইটা তথ্য দিয়ে বহুদিন আগে, মানে এরা এই ছাত্রছাত্রীরাই যখন মাধ্যমিক পাশ করেছে আমরা তখনই দেখতে পেয়েছি। এরপরে আপনার অবশ্যই অ্যাকসেপ্ট ছাত্রছাত্রী ড্রপ আউট করে, তারা আর উচ্চ মাধ্যমিক স্তরটাই পাশ করে না। অনেকে আছে উচ্চ মাধ্যমিকের পরে আপনি ডিগ্রি কলেজ ভুলে যান, কোনো রকম উচ্চশিক্ষাতেই আসে না, এটাকে ধরেই এগোতে হয়। অতএব আপনার মোটামুটি এটা পরিষ্কারই ছিল যে ছাত্রের সংখ্যা, যেই মাধ্যমিকের সেই সময় তথ্য বেরোলো তখনই কিন্তু পরিষ্কার ছিল যে একটু কমবে। এবার মাধ্যমিক স্তরে কেন কমছে, এবং এক্ষেত্রে আরও কিছু তথ্য যোগ হয়েছে, যেমন কেন্দ্রীয় সরকার সাম্প্রতিককালে দেশব্যাপী সার্ভে করে দেখতে পাচ্ছে যে স্কুলে ভর্তি হওয়া কমছে। এবার এই স্কুলে ভর্তি হওয়া কেন কমছে, এটার কারণ কি ছাত্রছাত্রীরা, তারা মূলত সরকারি স্কুল স্টাডি করছে, তারা কি বেসরকারিতে চলে যাচ্ছে, অনেকে কি স্কুলে আসছে না, নাকি একেবারে লেখাপড়া ছেড়ে দিচ্ছে? আরেকটা প্রশ্ন, ভারতবর্ষের ফার্টিলিটি রেটেরও একটা প্রশ্ন আছে, এটা তো শিখতে জনসংখ্যা স্টেবিলাইজ করছে আমাদের। তো এরকম নানা তথ্য, এটার এখনো কোনো ক্লিয়ার উত্তর আমাদের কাছে নেই। তবে একটা আন্দাজ আমাদের কাছে ছিল যে এই সমস্ত আনুষঙ্গিক কারণে কমতে পারে। গত 4-5 বছরে আরেকটা প্রবণতা আমরা লক্ষ্য করেছি, সেটা হচ্ছে আপনার বিশেষ করে বিজ্ঞান নিয়ে পড়বার
প্রবণতা অসম্ভব কমেছে। বেশ কিছু ভালো কলেজে, তথাকথিত এ গ্রেড কলেজেও আপনি দেখবেন বিজ্ঞানের সিটগুলি ভরতে সবচাইতে বেশি সময় নেয়। এবং এটা আমি দিল্লিতে থাকতে দেখেছি যে বিজ্ঞানের সিটগুলি ভর্তি হতে সবচাইতে বেশি সময় নেয়, তখনও খালি যেত না। কলকাতায় ফিরে আসার পর থেকে আস্তে আস্তে দেখছি যে খালি যাচ্ছে। এবং এখন বহু কলেজেই আপনি দেখবেন যে বিজ্ঞানের ছাত্রছাত্রীর সংখ্যা 1-এ চলে এসেছে, 1-2 মানে সিঙ্গেল ডিজিটসে চলে এসেছে। এটা হচ্ছিল। তার সাথে যুক্ত হলো আপনার এ বছরের পরিস্থিতি, যেখানে আপনার অ্যাডমিশন প্রসেসটা এতটাই ডিলেড হলো একটি হাইকোর্টের ইনজাংশনের কারণে। তো সেই গোটা জিনিসটা হওয়ার ফলে আমরা দেখলাম যে এক সেট ছাত্রছাত্রী অবশ্যই উদ্বেগের বশে তারা চলে গেল বেসরকারি কলেজগুলিতে, বেসরকারি নানা প্রতিষ্ঠানগুলিতে। এবং অনেকের ক্ষেত্রে, এবং কিছু যারা ধরুন যে স্বশাসিত কলেজগুলো, তারা তো নিজেদের মতন করে অ্যাডমিশন করে, তো সেখানেও আপনার দেখবেন যে ভর্তির হার এতটা ভয়ঙ্কর নয় যতটা বাকিরা যারা পড়েছিল। যেমন এখনও কিন্তু অ্যাডমিশন হচ্ছে অল্প অল্প করে, 4-5 জন, যেটাকে সরকার এখন মপ আপ রাউন্ড বলছেন। এরপরে হয়তো আরেক দফা হতে পারে, আমরা শুনছি সেটা হয়তো সরাসরি কলেজগুলোর হাতেই থাকবে। আবার এটা আমার কাছে কোনো নিশ্চিন্ত ডেটা নেই, অতএব এটা হবে। কিন্তু সার্বিকভাবে এই অনেকগুলো জিনিসের ফলে আপনার এবছরের এই ভয়ঙ্কর পরিস্থিতিটা, যেখানে বহু বিভাগকেই এখন মাছি মারতে হবে। এবং ছাত্রছাত্রীরা কেন আসতে চাইছে না, এখানে এই সমস্ত কিছুর বাইরে আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে আপনার একটি সর্বগ্রাসী হতাশা। এই আলোচনাটা আমি বারবার দেখছি, এবং এখানে কিন্তু আমারটা তো ইমপ্রেশন, এখানে কিন্তু সিরিয়াস স্টাডি হওয়া প্রয়োজন এটা কেন হচ্ছে। যে বহু ক্ষেত্রে আমরা দেখছি যে ছাত্রছাত্রীদের মধ্যে একটি প্রবণতা দেখা যাচ্ছে, এটা বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত ব্যাকগ্রাউন্ডের ছাত্রছাত্রীদের, যে কলেজে পড়ে কি হবে, চাকরি তো নেই। এই সর্বগ্রাসী হতাশাটা যে এখন 17-18 বছর বয়সের ছেলেমেয়েদের মধ্যে কোনোভাবে ঢুকে গেছে, এইটা কতটা বিপজ্জনক একটি সমাজের পক্ষে সেটা তো আলাদা করে বলবার যে কিছু। এইখানে আমি আপনাকে একটু থামাচ্ছি, সেটা হচ্ছে আপনি এই যে হাইকোর্টের স্থগিতাদেশের কথা বললেন, হাইকোর্টের স্থগিতাদেশ দিয়েও তো বলা ছিল যে, মানে যে কারণে হাইকোর্টের স্থগিতাদেশটা দিয়েছিল সেই মামলাটা হচ্ছে যে যাদের ওবিসি বলে ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার, সেটা ঠিক হয়েছে কি না হয়েছে তা নিয়ে একটা মামলা ছিল, তাই জন্য একটা স্থগিতাদেশ দেওয়া ছিল। কিন্তু তাতেও তো হাইকোর্টের বলাই ছিল যে পুরনো যে ওবিসি ঘোষণা করার নিয়ম ছিল সরকারের, সেই অনুযায়ী তুমি ভর্তি করতে পারো। কিন্তু সেটাও করা হয়নি। তার মানে কি এখানে সরকারের দিক থেকেও প্রক্রিয়াটা তাড়াতাড়ি চালু হোক, এইটার একটা এইটা একজন পিছনে একটা অনীহা কাজ করছিল যে না, ও যতদিনে আদালতে হবে ততদিনে করবো, এরকম একটা ব্যাপার। দেখুন, সরকারের উপরেও বেশ চাপ ছিল। চাপ ছিল জানি, কারণ আহ, আমি তো সরাসরি সরকারের সাথে একেবারে ব্যক্তিদের সাথে জড়িত না হলেও এইটুকু বলতে পারি, কলেজের অধ্যক্ষরা, তারপরে সমস্ত, এমনকি তৃণমূলপন্থী যে শিক্ষক সংগঠনগুলি, তারা কিন্তু অত্যন্ত উদ্বিগ্ন ছিলেন ব্যাপারটায়। তো ব্যাপারটা এরম নয় যে সরকার চাপে ছিল না, কিন্তু আমার ধারণা যেই কারণে ওনারা প্রায় এই ব্রিঙ্কম্যানশিপটাই করলেন কিছুটা, আমার ধারণা ওনাদের আশঙ্কা ছিল যদি ওবিসিটাকে বাদ দিয়ে ওনারা অ্যাডমিশনটা করান, তাহলে হয়তো এই ছেলেমেয়েগুলির কেসটা অকারণেই একটু উইকেন্ড হয়ে যাবে। এইটাই সম্ভবত সরকারের আশঙ্কা ছিল। এবং এই মানে আদালতের মামলায় ওদের দাবিটা দুর্বল হয়ে যাবে বলে। দাবিটা দুর্বল হয়ে যাবে, এবং সমাজের চোখে ওদের দাবিটা তেমন গুরুত্ব, একটু বৈধতা কমে যাবে। অলরেডি আমরা জানি যে ওবিসি রিজার্ভেশন নিয়ে আপনার সামাজিক কিছু মানে মানে নানা রকম এগিয়ে থাকা অংশের তরফ থেকে তো আপনার আপত্তি কাজ করে, প্রচুর কেন ওরা আপত্তি পাবে কাজ করে, ইত্যাদি ইত্যাদি কেন সমস্ত। ওরা পাস করে, কারা পাবে, কেন পাবে, আরো কেন সংরক্ষণ তার সঙ্গে এই সংরক্ষণটার ক্ষেত্রে একটা অপপ্রচারও জুড়ে গেছিল অনেকটা পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দলের সহায়তায়, ভয়ঙ্কর যে অপপ্রচার। যে মুসলমানদের ঢোকানোর জন্য ওবিসি তালিকা বদলে দেওয়া হয়েছে। এবং আমি তো মনে করি না আমার কোনো ছাত্রছাত্রী কোনো অপরাধ করেছিল যে তাদেরকে এতদিন অপেক্ষা করে থাকতে হয়েছিল। মানে এক্ষেত্রে সে কোন ক্যাটেগরি সেটা তো ম্যাটার করে না, কিন্তু এটা হতাশাজনক যে ঠিক এই সময়টাতেই মামলা হলো, ঠিক যখন অ্যাডমিশন, এবং ঠিক এই সময়টাতেই একজন শিক্ষাকর্মী হিসেবে এইটুকুই চাইছিলাম যে অন্তত মাননীয় কোর্টও একটু ভাবুন যে ছেলেমেয়েগুলি উচ্চ মাধ্যমিক পাশ করে বসে আছে তাদের কি অবস্থা হচ্ছে, এবং প্রক্রিয়াটি যদি আরেকটু তাড়াতাড়ি সম্পন্ন করা যেত। কারণ
তাদেরও তো মারাত্মক মানসিক চাপ গিয়েছে। তো সব কিছু মিলিয়ে একটা অত্যন্ত দুঃখজনক পরিস্থিতি তৈরি হয়েছিল। এবং আম, আমি এখনো অবধি যতদূর, আমি ওবিসি লিস্টটা ভালো করে দেখি না, দেখিনি, আমি এই বিষয়ে বিশেষজ্ঞ নই, কিন্তু আমি শুনছি যে নানা মহল থেকে, অর্থাৎ কিনা যারা সংরক্ষণ নিয়ে সিরিয়াসলি চর্চা করেন, তারা খুব খুশি যে তা নয়। অতএব এটা নিয়ে আবার ভবিষ্যতে সমস্যা হবে কি না, এটা কিন্তু এখনো আমরা জানি না। তো আশা করছি সেটা হবে না, কারণ এই সংরক্ষণের আহ, প্রয়োজনটা তো ছিল। এবং ওবিসি সংরক্ষণ হওয়ার ফলে ছাত্রছাত্রীর মধ্যে যে ডাইভার্সিটিটা বেড়েছে, শিক্ষাকর্মীদের মধ্যে যে ডাইভার্সিটিটা বেড়েছে কিছুটা হলেও, যদিও ওবিসি সংরক্ষণ খেয়াল রাখবেন খুব ভালো করে কিন্তু সর্বত্র ইমপ্লিমেন্টেড হয়নি পশ্চিমবঙ্গে আসবার পর থেকে, যথেষ্ট রিক্রুটমেন্ট হয়নি। কিন্তু সেই যে সামান্য ডাইভার্সিটিটাও বেড়েছিল, এটা আমরা চোখে এসে দেখেছি। তো আমি আশা করতে পারি যে এটা থাকবে। দেখা যাক, ব্যাপারটা এখন বেশ জটিল হয়ে রয়েছে। আমি এর এর সঙ্গে যে ওই প্রসঙ্গটা ফিরে যেটা আপনি বলছিলেন যে ছাত্রছাত্রীদের মধ্যে একটা হতাশা। তো এই যে আপনি বলছেন যে ওবিসি তালিকাটা আপডেটেড হওয়ার ফলে বেড়েছে, এটা ছাত্রছাত্রীদের মধ্যে যে জনগোষ্ঠীগত বৈচিত্র্য সেটা বেড়েছে। কিন্তু এই যে আপনি হতাশার কথা বলছেন, এই হতাশাটা যদি থাকে এবং বাড়তে থাকে, তাহলে পরে তো ওই বৈচিত্র্যটাও টিকবে না। তার কারণ স্বাভাবিকভাবেই গরিব নিম্নবিত্ত পরিবারের ছেলেমেয়েরা, যাদের সামনে একটা আশা ছিল যে আমি একটা লেখাপড়া করব, করলে একটা চাকরি পাবে, মানে যেটা অন্তত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বহুকাল ধরেই একটা ধারা ছিল যে কি করে একটা পরিবার নিজের পায়ে দাঁড়াবে বা শ্রেণীগতভাবে উপর দিকে উঠবে, কি করে না পরিবারের যে ছেলেটা বা মেয়েটা আছে সে একটা ভালো লেখাপড়া করবে, করে একটা চাকরি বাকরি পাবে। এইটা আমাদের একটা প্রচলিত ধারা ছিল, আমাদের অনেকের পরিবারই নিম্ন মধ্যবিত্ত থেকে মধ্যবিত্ত হয়েছে ওই প্রক্রিয়ায়। হ্যাঁ, তো সেই আশাটা আপনি বলছেন যে থাকছে না বলে ওই পড়তে আসার আগ্রহটাও কমে যাচ্ছে। তো সেইটা থাকলে তো এই যে সংরক্ষণের যে ব্যাপারটা, এমনিতেই আমরা জানি যে সংরক্ষণ থাকলেও সব জায়গায় তো আসন পূরণ হয় না, না, আসন খালি যায়। আমাদের হ্যাঁ, ইডাব্লিউএসসি যেমন হওয়ার পর হ্যাঁ, থেকে আপনি খোঁজ করবেন কত জায়গায় ইডাব্লিউএস সমস্ত পূরণ হয়, হুম। হয় না। অতএব, এবং এটা সম্পর্কে, এটা গত বছর থেকে চালু হয়েছে, এখনো খুব একটা অ্যাওয়ারনেস নেই, মানে লোকজন জানে না ইডাব্লিউএস সার্টিফিকেট কোথা থেকে পেতে হয়, কিভাবে, এটা আমরা বারবার দেখি। নমস্কার, আপনারা অনেকে নাগরিক ডট নেটের নিয়মিত পাঠক, অনেকে নতুন পাঠক। এই ইউটিউব চ্যানেলের আপনারা সদ্য দর্শক হয়েছেন। আপনারা সকলে জানেন নাগরিক ডট নেট 2021-এর 26শে জানুয়ারি থেকে পথ চলা শুরু করেছে। আমরা একটা স্বাধীন সংবাদ মাধ্যম, স্বাধীনতার কিছু মূল্য দিতে হয়। সেই মূল্য আমরা কোনো রকম ব্যবসায়িক সংস্থার থেকে নিই না, কোনো রাজনৈতিক দলের থেকে নিই না, কোনো কর্পোরেটের থেকে নিই না। আমাদের বাঁচিয়ে রেখেছেন আপনারা। সেই মতো আপনাদের কাছে আবারও আবেদন করছি, এই ভিডিওতে ডেসক্রিপশানে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের আর্থিকভাবে সাহায্য করুন। নিজের নাগরিক নিজের ট্যাঁকে রাখুন। তো আপনি বলছেন যে এই ক্লাস যে ভরছে না, ছেলে মেয়ে আসছে না, এর পিছনে এই হতাশাটা কাজ করছে যে চাকরি বাকরির ক্ষেত্রে। আচ্ছা, সেক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে যে চাকরি বাকরি যে নেই, এটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেমন আমরা জানি যে এসএসসি পরীক্ষা বন্ধ হয়ে যাওয়া, সেটা একটা বড় কারণ। কারণ এমএ পাস করে বা এমএসসি পাস করে অন্তত একটা স্কুলের চাকরি পাবো পরীক্ষাটা পাস করতে পারলে, এরকম একটা নিশ্চয়তা ছিল, সেই নিশ্চয়তা সরে গেছে। কিন্তু কর্মসংস্থানের যে সমস্যাটা, সেটা তো বস্তুত এখন সারা দেশের সমস্যা। কারণ আমরা দেখেছি যে এনএসএসও তো সার্ভে করে বলেছেই যে 40-45 বছরের মধ্যে সবচেয়ে বেশি বেকারত্ব এখন দেশে। তো সেটার ক্ষেত্রে আপনি কি বলবেন যে এই যে জাতীয় শিক্ষানীতি 2020 যেটা তৈরি হয়েছে, যেটাতে আবার একটা এক্সিট প্ল্যানও দিয়ে দেওয়া হয়েছে যে তুমি 1 বছর পরেও একটা ডিপ্লোমা পাবে বা সার্টিফিকেট পাবে, 2 বছর পড়লে একটা পাবে, 3 বছর পড়লে তবে ডিগ্রি পাবে। এই যে পদ্ধতিটা চালু করা হয়েছে, এটা কি আপনার মনে হয় যে এইটাও এই যে ক্লাসে না আসার অনীহা ইত্যাদি এর পিছনে একটা কারণ হিসাবে কাজ করছে? ক্লাসে না আসার অনীহার অনেকগুলো কারণ আছে, সেটাই পরে আসছি বরং। জাতীয় শিক্ষানীতি দেখুন, আহ, জাতীয় শিক্ষানীতি যখন প্রণয়ন শুরু হয় 2019 সালে, যখন ড্রাফটটা বেরোলো, আমরা তখনই অনেকে, সরকার আপনি জানেন কনসালটেশন একটা চায়, হ্যাঁ, আমরা আমাদের মতন করে যতটা সম্ভব আলোচনা, যাতে অন্তত পাবলিক ডোমেনে যাতে আলোচনাটা হয়, সেই জন্য আমরা সরকারকে কিছু ফিডব্যাক দিয়েছিলাম। আমরা সে সময় খেয়াল করলাম এবং খুব
আশঙ্কার সাথেই যে মূল মানে ড্রাফটটা বেরোনোর পরে কনফ্লিক্টের জায়গাটা হয়ে গেল হিন্দি ভাষা নিয়ে। আর নানা রাজ্য থেকে আপত্তি উঠলো, পশ্চিমবঙ্গ থেকেও আপত্তি উঠলো, তামিলনাড়ু থেকে মারাত্মক আপত্তি উঠলো, এবং এবং এটা খুব জরুরি জায়গা, আমি সেটা অস্বীকার করছি না। কিন্তু তার ফলে গণপরিসরে যে আলোচনাটা হলো না যে জাতীয় শিক্ষা পলিসি কি চাইছে এবং তার আলটিমেট প্রভাবটা কি। জাতীয় শিক্ষা পলিসির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ থ্রাস্টের জায়গা যদি বলা যায়, সেটা হচ্ছে গ্রস এনরোলমেন্ট রেশিও, যেটাকে জিইআর বলে, অর্থাৎ কিনা ভর্তির সংখ্যা বাড়ানো। এটা জাতীয় শিক্ষা পলিসিতে একদম তারা শুরুতেই বলছেন যে উন্নত দেশগুলিতে এটা অনেক উঁচুতে। চীনের মতো দেশও গ্রস এনরোলমেন্টে অনেক এগিয়ে গেছে, সেখানে ভারত অনেক পিছিয়ে এখনও, যদিও সেটার অবশ্যই উন্নতি হয়েছে। তো তাদের উদ্দেশ্য গ্রস এনরোলমেন্ট হায়ার এডুকেশনে বাড়ানো, খুব ভালো কথা। আমরা সেই সময় প্রশ্ন করেছিলাম যে আপনারা এনরোলমেন্ট রেশিও তো দেখছেন, কিন্তু এরপরে ড্রপ আউটের হার কে দেখবে? ড্রপ আউটের কি হিসাব চলছে? সরকার কিন্তু উচ্চশিক্ষায় ড্রপ আউটের কোনো তথ্য আজও সংগ্রহ করে না। তখন আমরা উত্তর পেলাম যে এই যে এক্সিট পয়েন্ট স্ট্র্যাটেজিটা, সেটা কিছুটা ছাত্রছাত্রীরা ড্রপ আউট একেবারে করে যাবে, তাহলে হাতে কিছু নিয়ে যাক, এইটা একটা আইডিয়া ছিল। তো হাতে সে কি নিয়ে যাচ্ছে? তার মানে এক এক অর্থে ড্রপ আউটকে উৎসাহই দেওয়া হলো। উৎসাহ যদি দিয়েও থাকে, এই কাগজটার অর্থ কি? তার কি শিক্ষা হয়েছে? দেখুন, কারণ যে ফার্স্ট ইয়ারে যে ড্রপ আউট করছে, এখানে তো কারিকুলামের স্ট্রাকচারটাই আলাদা। আপনি তাহলে বেসিক্যালি দুটো ফার্স্ট ইয়ারে, আমার আজকে যদি কোনো ছাত্র ধরুন অনার্স থেকে সে ড্রপ আউট করলো ফার্স্ট ইয়ারে, সে একটি সার্টিফিকেট নিয়ে বেরোবে, সে দুটো অনার্সের পেপার পড়েছে, সে এসিসির কয়েকটা পেপার পড়েছে, সে সিভ্যাকের কয়েকটা পেপার পড়েছে, আইডিসির দু একটা পেপার পড়েছে, আনুষাঙ্গিক আর কি। তো সে ঠিক কী ওই সার্টিফিকেটটা দিয়ে তারপরে সে বাজারে ঠিক কী বলবে, এটা আমি কি শিখেছো? কারণ সেখানে তো তার কোনো শিক্ষা সেইভাবে প্রায়োগিক শিক্ষাও হয়নি, তার বিষয়ের শিক্ষাও হয়নি, অতএব ওই সার্টিফিকেটটার মূল্য কি? মানে চাকরির বাজারে ওটার সেরকম কোনো মূল্য নেই। না, এবং এটা যে হবে না আমরা তো আগেই আশঙ্কা করেছিলাম। কারণ আপনি পড়তে পড়তে যদি মাঝপথে সেরে যান, তাহলে সেক্ষেত্রে আপনার নিজস্ব বিষয়ের ক্ষেত্রে আপনি যে বলতে পারেন হ্যাঁ আমি এইটুকু অন্তত শিখে এসেছি, সেটা বলার আপনার জায়গা নেই। ফার্স্ট ইয়ারে জেনারেল ডিগ্রি প্রোগ্রামে, মানে আপনার অনার্স হোক বা সেটা এমডিসি হোক, সেখানে তো আপনার আলাদা করে কোনো টেকনিক্যাল এডুকেশনও হচ্ছে না, যেটা আপনি ধরুন আইটিআইতে পেতে পারেন। সেখানে আপনি ফিটারের কোর্স করলেন বা কিছু, সেখানে আপনি কিছু শিখলেন, এক্ষেত্রে সেটাও হাতে কলমে সবসময় 1 বছরের নয় 2 বছরের কোর্স হয়। তো এক্ষেত্রে সে কি শিখে গেল সেই সার্টিফিকেটটা নিয়ে? অতএব এই এক্সিট পয়েন্টটা আমরা এখনো অবধি যা দেখেছি, ছাত্রছাত্রীরাও যে অ্যাভেল করতে চায় তা নয়, কারণ তারাও জানে এটার বাজারে কোনো মূল্য নেই। কিন্তু তারা যেটা পড়ছে তারপরে কি বাজারে কোনো মূল্য আছে, সেটা নিয়ে তাদের সন্দেহ রয়েছে। জাতীয় শিক্ষা পলিসি অনেক গালভরা কথা বলে ঠিকই, যে হ্যাঁ আমরা ইন্ডাস্ট্রি রেডি করব। কারণ দেখুন, আপনাকে খেয়াল রাখতে হবে যে জাতীয় শিক্ষা পলিসি 2019-20 মানে ড্রাফট ছিল 19-20 আপনার প্রণয়ন হলো। জাতীয় শিক্ষা পলিসির পিছনে যে নীতি, সেটা আপনার আজকের নয়, সেটা আপনার 1998-99 থেকে মোটামুটি যেই থ্রাস্টটা চলছে, এটা সেই জাতীয় শিক্ষা পলিসির পিছনে রয়েছে আপনার এখন প্রচারিত নয়, কিন্তু 2000 সালে এই নিয়ে প্রচুর আলোচনা হয়েছিল, আপনার আম্বানি বিড়লা রিপোর্ট অন হায়ার এডুকেশন। যেই আম্বানি বিড়লা রিপোর্ট কি বলছে, যে উচ্চশিক্ষা হবে ইউজার পেজ মডেলে। খুব মজার, এই রিপোর্টটার ফুল ডকুমেন্ট আপনি অনলাইন পাবেন না। হ্যাঁ, পাওয়া যায় না। তো আম্বানি বিড়লা রিপোর্ট বলছে যে উচ্চশিক্ষাকে আমরা ডিকাপল করে দেব প্রাইমারি এবং সেকেন্ডারি থেকে, শিক্ষার বাজেট সব যাবে আপনার বুনিয়াদী শিক্ষায়, এবং উচ্চশিক্ষা ইউজার পেজ মডেলে হবে। আর আমরা ছাত্রছাত্রীদেরকে ইন্ডাস্ট্রি রেডি করব, অনেক জার্গন। সেই সময় ফিকি থেকে শুরু করে সমস্ত বিজনেস হাউসগুলো এর পক্ষে কথাবার্তা বলতো। এটা থেকেই মোটামুটি বোঝা যায় যে আসলে কার স্বার্থে শিক্ষানীতি, কারণ আম্বানি বিড়লা ফিকি তিনটে হ্যাঁ, নাম মানে শুনছি। দুজন মহান শিক্ষাবিদ, হ্যাঁ। মুকেশ আম্বানি আর কুমার মঙ্গলম বিড়লা একটি আপনার একটি রিপোর্ট অন হায়ার এডুকেশন দিচ্ছেন। এটা কমিশন করেছিল কে? অটল বিহারী বাজপেয়ী সরকার। এবং আমি বলতে বাধ্য হচ্ছি যে তার পরবর্তীতে আমাদের পিএইচডি প্রধানমন্ত্রী মনমোহন সিংহ এসে কি এর থেকে ডিভিয়েট করেছিলেন? না, বরঞ্চ তারপরে 2005 সালে ভারত কিন্তু আপনার ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে উচ্চশিক্ষাকে অফার করে আসে। সেই অফারের স্ট্যাটাস কি, এটা আজও জানা যায় না, কারণ এই নিয়ে খুব
মানে ধোঁয়াশা রয়েছে যে ভারত ঠিক কী কাগজপত্র দিয়ে এসেছে। কিন্তু ভারত যে উচ্চশিক্ষাকে অফার করে এসেছিল অ্যাজ আ কমোডিটি গ্যাটস চুক্তির আন্ডারে, সেটা 2005 সালে কিন্তু হয়েছে। অতএব তার পরবর্তীতে আপনি যা যা ধাপ দেখছেন, এই কনস্ট্যান্ট রিস্ট্রাকচারিং যেটা চলছে শিক্ষা ব্যবস্থায়, সেটা তো হবে মোটামুটি এটা এটা 20-25 বছরের এ মানে পদ্ধতি, এবং এখানে আপনার সরকার বদলালেও আপনার নীতি বদলায়নি। একটা সময় ছিল ইউপিএ আমলে যখন বিরোধীরা, ধরুন বামেদের 60 জন এমপি ছিলেন, তারা আটকাতেন। কিন্তু এটা দুঃখের বিষয় যে বিকল্প নীতি তো আমরা সেরমভাবে কেউ কোনো প্রণয়ন করে উঠতে পারেননি এই দেশে। অতএব যেই মুহূর্তে আপনার কেন্দ্রে সরকার বদল হয়েছে, সঙ্গে সঙ্গে কিন্তু নীতিগুলি নতুন করে ফিরে এসেছে, এবং সেটা ফিরে এসেছে একদম জাতীয় শিক্ষা পলিসি 2020 রূপে। যা যা আপনার গত 20 বছরে এখানে আটকেছে, পার্লামেন্টে আটকেছে, সেগুলো সমস্ত কিছুই ওখানে প্যাকেজড হয়ে ফিরে এসেছে। সেটা যখন ফিরে এসেছে, সেখানে অনেক কথাবার্তা থাকতেই পারে, কিন্তু সেটার তো মূল থ্রাস্ট আমরা খুব পরিষ্কার জানি যে আম্বানি মিল্লো রিপোর্ট ইত্যাদির দ্বারা নির্ধারিত। তো সেখানে ছাত্রছাত্রীদের হতাশা হচ্ছে কি হচ্ছে না, এটা খুব একটা রেলিভেন্ট নয়। বরঞ্চ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে দাঁড় করাতে গেলে আপনার কিছু ক্ষেত্রে পাবলিক ইউনিভার্সিটির মৃত্যু হওয়া খুব জরুরি, বা মৃত্যু তো না, বিএসএনএল মডেলটা হওয়া খুব জরুরি। কারণ পাবলিক ইউনিভার্সিটি সস্তা, পাবলিক ইউনিভার্সিটির এখনও যা আপনার স্যালারি স্ট্রাকচার, তাতে প্রচুর ভালো লোকজন সেখানে পড়াতে আসেন, সরকারি চাকরির নিশ্চয়তাটা তারা পান, সরকারি পাবলিক ইউনিভার্সিটি ডাইভার্স। তো সেটাকে আপনাকে যদি সেটাকে মানে আপনার অন্তত এই মডেলেই তো আমাদের চলেছে গত কয়েক বছরে, এবং সেটা পশ্চিমবঙ্গের এই ভয়ঙ্কর পরিস্থিতিতে এবছর কতটা হয়তো কিছুটা কাকতালীয়ভাবে এটা আবার ত্বরান্বিত হলো। কারণ আশেপাশের বেসরকারি কলেজগুলোতে খোঁজ নিয়ে দেখুন, সেখানে কিন্তু ভর্তির কমতি নেই। তো এটা হলো অর্থাৎ জাতীয় শিক্ষানীতির ছাত্রছাত্রীরা হতাশা বোধ করছে কি করছে না এটা নিয়ে সেরকম কোনো উৎসাহ নেই। জাতীয় শিক্ষানীতির কিছু চেক বক্স আছে যেগুলো টিক করা প্রয়োজন। তারা স্কিলিং নিয়ে প্রচুর কথা বলেন, যেমন একটা 15 দিনের ইন্টার্নশিপ করতে হয় এখন আমাদের ছাত্রছাত্রীদের। সেটা যে খুব খারাপ আমি বলছি না, হাতে কলমে করছি, কিন্তু 15 দিনে সত্যি কি জোর করে কিছু শেখা যাবে? এটার ফলে যেটা হচ্ছে, এবং এটা ইঞ্জিনিয়ারিং ইত্যাদিতে বোধহয় অলরেডি আছে, কিছুটা আপনি দেখবেন ইন্টার্নশিপ সার্টিফিকেট দেব এই উদ্দেশ্য নিয়েই সংস্থান প্রচুর এগিয়ে আসছে। তারা একটা সামান্য ফির বদলে হয়তো ছাত্রছাত্রীদের কিছু হাতে কলম সেশন করাবে, কিন্তু সেখানে ধরুন এটা 500 টাকা, মানে একটা বেগার খাটা লোক পেয়ে যাচ্ছে, তাদের দিক থেকেও তারা 500 টাকা 1000 টাকা পাচ্ছে তো এটা থেকে ছাত্রছাত্রীদের কাছ থেকে। ও আচ্ছা, নিচ্ছে, আপনি বলছেন ছাত্রছাত্রীদের থেকে আবার নিচ্ছে। অবশ্যই, কারণ সবার পক্ষে গিয়ে নিজে একটা ইন্টার্নশিপ জোগাড় করে আনার, তাও আবার 15 দিনের, কারণ আমার ছাত্রছাত্রীরা তো কথা বলেছে, এটা বহু সংস্থানই বলছে যে আমরা তো 15 দিনের ইন্টার্ন নিই না। হ্যাঁ, 15 দিনে কি শেখাবো? তো সেই ক্ষেত্রে ব্যাপারটা খুব জটিল হয়ে যাচ্ছে, যে একদিক দিয়ে আপনার ম্যান্ডেট যে ইন্টার্নশিপে যেতেই হবে, কিন্তু সেটা 15 দিনে 60 ঘন্টা। অতএব অনেক সংস্থানই বলছে এইভাবে আমরা ইন্টার্ন নিই না, এটা হয় না। কিন্তু ওটা না করলে ও পাশ করবে না, ওকে ওই সার্টিফিকেটটা পেতেই হবে। অতএব এটা একটা অদ্ভুত স্কিলিং প্রজেক্ট হচ্ছে। নির্মলা দেবী চালু করলেন আপনার যেই জাতীয় ইন্টার্নশিপ প্রোগ্রাম, ছাত্রছাত্রীরা যাচ্ছে না, কারণ ধরুন সে 5,000 টাকা পাচ্ছে, তার মাসে খরচ হচ্ছে 13,000 টাকা। এটা সাস্টেন করা সম্ভব না। তো আমার তো মনে হবে মানে জাতীয় শিক্ষানীতি কোনোভাবেই ছাত্রছাত্রীদেরকে খুব একটা যে আশা দেখাতে পেরেছে যে না তোমরা এসো উচ্চশিক্ষায় ঠিক কিছু না কিছু ব্যবস্থা হয়ে যাবে, এরকম তো নয়। আচ্ছা, জাতীয় শিক্ষানীতি নিয়ে কথা বলতে গেলে যেটা চলে আসে সেটা হচ্ছে যে এই জাতীয় শিক্ষানীতি 2020 যখন গৃহীত হলো, তখন আমাদের রাজ্যের সরকার তারা বলেছিল যে আমরা এই জাতীয় শিক্ষানীতি মানবো না, যেরকম অনেক রাজ্যের সরকারই বলেছিল, কেরালা বলেছিল, তামিলনাড়ু বলেছিল, নাকি আমাদের রাজ্য সরকারও বলেছিল। এবং তার বিকল্প হিসাবে একটা রাজ্য শিক্ষানীতি, স্টেট এডুকেশন পলিসি 2020, সেটাও একটা হয়েছিল। সেইটা সাথে জাতীয় শিক্ষানীতির তফাৎটা কি, এটা যদি আমাদের একটু বলেন। সেরকম কোনো তফাৎ নেই। দেখুন, আমি এখানে ক্লিয়ারলি বলছি, আমি কেরালাতে শিক্ষানীতিটা আমি পাঠ করিনি, এটা আমার পাঠ করা উচিত ছিল, সময় পাইনি।
কারণ কেরালার ক্ষেত্রে আমি শুনেছিলাম কিছু শিক্ষাবিদরা আলাদা করে কাজ করেছেন ওনাদের সাথে, যারা বিকল্প চিন্তার চেষ্টা করেন, কিন্তু এটা আমার পাঠ করা হয়নি। তবে কেরালার থেকে আমি যতদূর খবরের কাগজ ইত্যাদিতে ফিডব্যাক শুনেছি যে আপনার ব্যাকডোর এনইপি যেটা ওরা বলছেন, সেটা কিন্তু কেরালাতেও কিছুটা আছে। তামিলনাড়ুর পক্ষেও হয়তো সম্ভবত ভাষা পলিসি ছাড়া তারা কি আর কিছু বিকল্প করছে কিনা, এটা কিন্তু এখনো দেখার অপেক্ষায় রয়েছে, কারণ এখন কোর্ট ফাইনালি বলেছে যে না, এটা ম্যান্ডেটারি নয়। কিন্তু ভারতবর্ষের স্ট্রাকচারটা আপনাকে একটু ভাবতে হবে। আপনি যাই বলুন যে না আমি আলাদা করব, ফেডারাল স্ট্রাকচার, কিন্তু সেটার সেন্ট্রালাইজেশন তো ইউজিসিতে আজকে থেকে হয়নি। ইউজিসির অস্তিত্বটাই তো সেন্ট্রালাইজ করবার জন্যে। দক্ষিণে একটা সময় আপনার যখন আপনি যদি 1986-91 রাজীব গান্ধী নরসিমহা রাও আমলের শিক্ষানীতিটা দেখেন, সেই সময় তাদের কি করতে হলো যে দক্ষিণে সেই সময় বেসরকারি কলেজগুলি রমরমা ছিল এবং তাদের যথেষ্ট অ্যাক্রেডিশন ছিল না, এই নিয়ে একটা সন্দেহ ছিল। তো তাদেরকে এক ছাতায় আনার জন্যে ইউজিসির যে ক্ষমতাটা ইউজিসিকে দেওয়া হলো, তো সেই ক্ষমতা তো ইউজিসির আজকেও আছে। অতএব ইউজিসি যদি রেকমেন্ড না করে, ইউজিসি যদি বলে যে এটা ঠিক নয়, তাহলে কে শিক্ষা প্রতিষ্ঠান চালাতে পারবে এই দেশে? মুকেশ আম্বানিও পারবেন না। এমনিতেও আমাদের তো সংবিধানের যে যুগ্ম তালিকা তার মধ্যে শিক্ষা রয়েছে, এমন নয় যে রাজ্য তালিকায় না, রয়েছে। তো এখানে একটা জায়গা রয়েছে এবং ইউজিসির তার পরবর্তীতে আপনি বাকিগুলো দেখুন, ন্যাক যেটা কিনা আপনার অ্যাক্রেডিশনের পলিসি, ন্যাক তো বহু ক্ষেত্রেই আপনার অলরেডি বেঁধে দিয়েছে। ন্যাকের পরবর্তী ধাপ হিসেবে এসেছে সিবিসিএস, চয়েস বেসড ক্রেডিট সিস্টেম। সেই চয়েস বেসড ক্রেডিট সিস্টেমে আমরা জীবনে প্রথমবার, এটা বোধহয় পৃথিবীতে প্রথম, আমি অন্য কোনো দেশে জানি না, যেখানে কেন্দ্র থেকে সিলেবাস আসছে ওয়ান সাইজ ফিটস অল, আপনি তার 20% মতন অল্টার করতে পারেন। আম, এবং বাকিটা কিন্তু ইউজিসি যা সিলেবাস করে দিয়েছে, সেটা আবার কারা করেছে কেউ জানে না। তো সেই সিলেবাসটাই আপনাকে পড়াতে হবে। তারপরে সেই চয়েস বেসড ক্রেডিট সিস্টেমের পরে যে এখন ওই সিসিএফ যেটা আমরা এখানে বলি, ওরা বলে ইউজিসিএফ, 4 বছরের, সেখানেও তো আপনার সিলেবাস এসেছে সেন্টার থেকে, স্ট্রাকচার এসেছে, তারপরে সেটা একটু বদল হচ্ছে। অতএব এটা বুঝতে হবে যে স্ট্রাকচারটাই যখন এরকম, আপনি কতটা একটা রাজ্যের শিক্ষানীতি দিয়ে বদল করতে পারেন, সেই প্রশ্নটা থেকে যায়। আমরা এফেক্টিভলি যা পড়াচ্ছি 2000, একটা 25 তো 2013 সাল 23 সাল থেকে আমাদের 4 ইয়ার প্রোগ্রামটা চালু হয়েছে। আমরা একে এফেক্টিভলি যা করছি, আমরা যা ফেস করছি, এটা তো আপনার কিছুটা কলকাতা বিশ্ববিদ্যালয় এদিক ওদিক করেছে নিজের পছন্দ মতন যেটুকু জায়গা আছে, কিন্তু এর বেশি সেই ওয়ান সাইজ ফিটস অলটা তো আপনার ইউজিসি থেকে এসেছে, সেটা তো বদল করবার আপনার স্কোপ নেই। তো এক্ষেত্রে একটা রাজ্যের শিক্ষা পলিসি কতটা বদল করতে পারতো, এটা প্রথমেই প্রশ্ন ছিল। কিন্তু সেই স্ট্রাকচারের মধ্যে থেকেও যদি কিছু করা যেত, সেটা আমি পশ্চিমবঙ্গের রাজ্য শিক্ষা পলিসিটা, আর এটা খুব খেয়াল করবেন, খুব প্রথমে খুব ঢাকঢোল বাজিয়ে ফাটিয়ে হলো, কিন্তু তারপরে কিন্তু আমরা আর সেটা নিয়ে বিশেষ কথা শুনলাম না। মেন ড্রাফটটা যখন প্রকাশ হলো, আপনি কোনো আলোচনাই শুনলেন না, এবং আমার ধারণা শিক্ষা জগতের বেশিরভাগ লোক এটা পড়েননি। তবে আমি পড়তে গিয়ে দেখেছি যে খুব যে ফান্ডামেন্টাল বিভাজন যে রয়েছে তা নয়, অনেকটাই হচ্ছে গল্প। মানে এই কলকাতা বিশ্ববিদ্যালয় হয়েছিল, এই প্রেসিডেন্সি কলেজ হয়েছিল, হেন তেন হেন তেন, এই সময় জগদীশ বোস এই করেছিলেন ইত্যাদি প্রভৃতি, এই ইতিহাসের গল্প। এবং তারপরে খুব ছোট 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 করে জাতীয় শিক্ষা পলিসিতে যা আছে মূলত তাই। তারপরে কিছু আকাশকুসুম জায়গা আছে, যেমন ফরেন ইউনিভার্সিটির সাথে ক্রেডিট ট্রান্সফার ইত্যাদি প্রভৃতি। এটা কেমন করে সম্ভব আমি জানি না। হয়তো হবে, হয়তো ফরেন ইউনিভার্সিটির সাথে এমওইউ করে এক্সচেঞ্জ প্রোগ্রামের কথা তারা ভাবছেন, এখনও সেটা হয়ে ওঠেনি, হয়তো হবে, আমি জানি না। কিন্তু এফেক্টিভলি পশ্চিমবঙ্গের রাজ্য শিক্ষা পলিসিতে আপনি জাতীয় শিক্ষা পলিসির থেকে খুব বেশি ফারাক দেখবেন না, বরঞ্চ জাতীয় শিক্ষা পলিসিটা একটু বেশি সুচিন্তিত। আচ্ছা, 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 আপনি ন্যাকের কথা, সিবিসিএস এর কথা বলছিলেন, এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কথা তো হলোই। এইবার আমি আপনাকে প্রশ্ন করি যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ায় এরকম বেশ কিছু আত্মীয় বন্ধু আমার আছে, তাদের কাছ থেকে আমি একটা অন্য হতাশার কথা শুনি। মানে আগে যেটা বললাম যে এমনি কলেজের শিক্ষকরা বলেন যে আমাদের ছাত্রছাত্রী আসছে না, কমে যাচ্ছে। তাদের ছাত্রছাত্রী কমে যাচ্ছে, এইটা খুব একটা তাদের কাছে সংকট নয়। তারা যেটা বলে সেটা হচ্ছে যে এমন একটা ব্যবস্থা চলছে আমাদের ওখানে,
যে পড়ানোর সময় নেই। মানে তারা বলছে যে মানে ক্লাসটা যেন গৌণ, হ্যাঁ? তা মানে ওই যেহেতু একটা বিরাট পরিমাণ ফি দিয়ে ছাত্রছাত্রী ভর্তি হয়েছে, অতএব তাদের নম্বর দিতেই হবে, তাদের পাস করাতেই হবে, তাদের ডিগ্রি দিতেই হবে। এরকম একটা অকথিত নিয়ম হয়ে গেছে। ফলে আমি মানে আমার একজন ভালো ছাত্র, তার পিছনে আমি একটু বেশি সময় দেব, বা তাকে গবেষণায় উৎসাহিত করব। এই সমস্ত হচ্ছে না। মানে ক্লাসটা কোনো একটা সময় হলেই হলো। এই ধরনের যে ক্যাম্পাসগুলো হয় সেগুলো সাধারণত একই ক্যাম্পাসের ভিতরে থাকার ব্যবস্থা। ফলে হয়তো সারাদিন ক্লাস নেওয়ার সময় পেলাম না, রাত ১০টার সময় গিয়ে ক্লাস নিচ্ছি, এইসব হচ্ছে। কিন্তু বলছে যে আমরা নিজেরা তুমি কটা পেপার পাবলিশ করলে, কটা এই করলে, কটা ওই করলে, তার উপরে গুরুত্ব বেশি চলে যাচ্ছে। হ্যাঁ? এইটার কারণ কি? দেখুন, প্রথমত আপনি যেটা বললেন এরা কোন বিশ্ববিদ্যালয় আমি জানি না, কারণ বেসরকারিগুলোর মধ্যে তো নানা রকমের আছে। আম, এই যে গল্পটা বললেন এটা তো আমাদেরই কথা। আমাদের যে কোনো স্টাফ রুমে যদি আজকে আপনি আসেন, তেমন একই বলছেন ক্লাস, কে চায় আমরা ক্লাস নিই? মানে শিক্ষকদের মধ্যে এই যে হতাশাটা, ক্লাস আবার নেওয়ার দরকার আছে নাকি? এটা তো আমাদেরকে উপরতলা থেকে মানে ঠাড়ে ঠোরে বুঝিয়ে দেওয়া হয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ে আজ কত বছর হলো একাডেমিক ক্যালেন্ডার কলেজগুলি পায়নি, এটা একটু খোঁজ করে দেখুন। অথচ এই একাডেমিক ক্যালেন্ডার ছাড়া একটি বিশ্ববিদ্যালয় চলে কী করে? সেমিস্টার কবে শুরু কবে শেষ আপনি জানেন? আমরা জানি না। সেমিস্টারের মধ্যে মধ্যে যদি পরীক্ষা হয় তখন ক্লাস কী করে হবে? ক্লাসটা কী করে নেব যদি আমার ঘর না পাওয়া যায়? আমি যদি পরীক্ষার ডিউটিতে থাকি, আমি খাতা দেখবো না আমি ক্লাস নেব? বিশ্ববিদ্যালয়ে এই যে পাগল পাগল অবস্থা। বিশ্ববিদ্যালয়ে কিছুই বলেনি, এবার হেড এক্সামিনাররা বলছেন জমা দিয়ে দিন খাতাগুলো। ক্লাস নেব না অ্যাডমিশন করব, না খাতা দেখব, না ক্ল্যারিক্যাল কাজগুলো করব, কোনটা করব? হ্যাঁ, ভুল হয়ে যাচ্ছে এর মধ্যে ছাত্র। এবং আপনি দেখুন রুটিন, তার মানে আছে একটা খাতায় কলমে একটা রুটিন আছে, কিন্তু সেটার অ্যাকচুয়ালি কোনো অস্তিত্ব নেই। এবং এর ফলে ছাত্রছাত্রীরা যারা স্কুলে দেখেছে একটা সার্টেনভাবে অন্তত রুটিন আছে, সেটা তারা এখন এসে দেখছে যে এতে কোনো মাথামুন্ডু নেই। তারাও দিশেহারা হয়ে যাচ্ছে। হ্যাঁ, যদি আপনার মধ্যিখানে আজকে টিচাররা বলেন যে আচ্ছা শোনো বাবা, এই সপ্তাহে পরীক্ষা আছে, এই সপ্তাহে আমি ক্লাসটা নিতে পারবো না, বা ধরুন আমি বললাম আমার ক্লাসটা আসলে সকাল 10টায়, আমার তো 1টা অবধি ডিউটি আছে, তোরা 2টোয় আয়। আপনি বুঝতে পারছেন তাদের মানসিক অবস্থাটা কি? কোনো স্থায়িত্ব আছে কি না? তো ক্লাস বেসরকারি বিশ্ববিদ্যালয় যদি ক্লাসকে গৌণ মনে করে, সেটা আমাদেরও একই অবস্থা, উই আর অন দ্য সেম বোট। তার সাথে আপনি যেটা বললেন পাবলিশিং প্রেশার, এটা একটা বিপজ্জনক দিক নিয়েছে ভারতবর্ষে। কারণ পাবলিশ অর পেরিশ, এটা তো বিশ্বব্যাপী একাডেমিয়ার একটা সমস্যা। কিন্তু আপনি খেয়াল করবেন ভারতবর্ষ সম্পর্কে বারবার এটা বলা হচ্ছে যে আমরা মোটামুটি জাল পেপারের ফ্যাক্টরি হয়ে দাঁড়িয়েছি। এবং এই জাল পেপারের ফ্যাক্টরি, জাল জার্নালের ফ্যাক্টরি, এমনকি আপনি ইউজিসির কেয়ার লিস্ট, যেটা ইউজিসি সরিয়ে নিয়েছে এখন আবার, সেটাও তো সেখানে পর্যন্ত জাল জার্নাল ঘোরাফেরা করছিল। আমার কাছে ফোন আসে, হ্যালো ম্যাডাম আপনার পাবলিশিং হেল্প লাগবে? না। মেল আসে, আপনার যদি এক্সওয়াইজেডে পাবলিশিং করতে লাগে আমরা সাহায্য করে দেবো। তার মানে এই আমি বোঝার চেষ্টা করছি, এই যে ফোন করছে, মেইল করছে, এরা কারা আসলে? এরা আপনার পাবলিশার দ্বারা, মানে তারা এই মোটামুটি এই পেপার ফ্যাক্টরিতে, ধরুন ব্যাপারগুলো কীরকম হয় যে আমাদের বলা হলো, আমি দেখেছি বলে আমি এগুলো থেকে দূরে থাকি, এক্সওয়াইজেড জার্নাল, কল ফর পেপার্স, আজকে পেপার ওরা নেবেন, 1 মাস পরে ওরা সেটা পাবলিশ করে দেবেন। কি করে? একাডেমিক পিয়ার রিভিউ, সেটা মানে দীর্ঘসূত্রিতার জন্যে বিখ্যাত, সেটা কি করে হয়? তো এখানেই আপনাকে, এবার এটা দুটো দুটো ধাপে চলে। যেমন এই ধরনের জায়গাতে আপনি দেখবেন বহু তথাকথিত নামকরা নয় এই ধরনের বেসরকারি প্রতিষ্ঠান অথবা আমাদের মতন সরকারি প্রতিষ্ঠানেরও লোকজন পাবলিশ করতে বাধ্য হচ্ছেন। অনেক ক্ষেত্রে তারা হয়তো আর কিছু ভাবছেন না, যেহেতু কাগজ তো আমি বার করে দিয়েছি। এরা অনেক ক্ষেত্রে একটি প্রসেসিং ফি চায়। হ্যাঁ, তো আপনি টাকা দিলেন, যা ইচ্ছে করলেন, ওটা পিয়ার রিভিউ হয়নি, বলছে ও পিয়ার রিভিউড, ইন্টারন্যাশনাল পেয়ার রিভিউড জার্নাল, এবার নিন আপনি বুঝে নিন। তো এইগুলি একটা। অন্য যেটা হচ্ছে দেখুন, বেসরকারিগুলোর মধ্যে যেগুলো একটু নাম করা বিশ্ববিদ্যালয়, সেখানে এই জায়গায় ছাপালে হবে না, কিন্তু সেখানে অধ্যাপকরা পড়ছেন অন্য জায়গায় আটকে। কারণ অনেক ক্ষেত্রেই ধরুন খুব নাম করা মানে সবচাইতে ধনীতম বিশ্ববিদ্যালয়গুলি প্রাইভেটের মধ্যে, তারাও কিন্তু অধ্যাপকদেরকে আর্টিকেল প্রসেসিং ফি, যেটা আপনার নেচার টেচারের মতন জার্নাল নেয়, সেটা কিন্তু দিয়ে সাহায্য করে না। তাদের গ্রান্টের মধ্যে সেটা থাকলে ঠিক আছে, আর গ্রান্টে যদি ওই কম্পোনেন্টটা না থাকে, তাহলে তারা, এবার তুমি অন্যান্য জার্নালসে যাও।
এবার সেখানে পিয়ার রিভিউতে এত সময় লাগে। তো এদিকে তাদের মাথার উপর ছড়ি ঘোরাচ্ছেন এমন লোকেরা যারা হয়তো এককালে সরকারি কলেজে পড়াতেন, তাদের কিন্তু বিশেষ পাবলিকেশন নেই। বলা হচ্ছে বছরে 4টে পেপার কেন নেই? এবার পাবলিশার পেরিশ আমি মানছি, কিন্তু এটার ফলে একদিক দিয়ে আমরা দেখছি স্পোরিয়াস জার্নালস, একদিক দিয়ে দেখছি মোটামুটি মিডল রাং যারা তারা খোঁজ করছে লেজিটিমেট কোথায় পাবলিশ করব, আর একদিক দিয়ে যারা কিছুই করতে পারছেন না তাদের উপর একটা অস্বাভাবিক চাপ তৈরি হয়ে যাচ্ছে। কারণ তারা একদিক দিয়ে এগুলিতে ছাপাতে পারবেন না, তাদের পক্ষে সম্ভব না সেটা করা। কিন্তু একটা কাজ বেরোতে যে সময় লাগে, আমার একটা পেপার এই মুহূর্তে 4 মাসের উপর হলো রিভিউতে বসে আছে, কোথায় কি আমি জানি না। সেটা লোকজন জিজ্ঞেস করছে মাঝে মাঝে, আমি কি করে জানবো? হ্যাঁ না কিছুই তো এখন ওরা বলেন। এত পেপার বার করলে নিশ্চয়ই পৃথিবীতে সব জিনিসই যেটা হয় যে যখনই সংখ্যায় বেড়ে যাবে তখন নিশ্চয়ই গুণমানও তার না কমে যাবে। না, কিছু লোক আছেন হয়তো যারা সমস্ত দিক সামলিয়েও তারা খুব ভালো কাজ সবসময় করতে পারেন। হ্যাঁ, কিন্তু আমাদের অনেকের পক্ষেই সেটা সম্ভব না। বিশেষ করে আপনি মনে করুন মহিলা একাডেমিকদের সম্পর্কে আমার বেশিরভাগ বন্ধু বান্ধবের যাদের ছোট ছেলে মেয়ে আছে, বা আমাদের মতন অনেকেরই যাদের বাড়িতে বয়োজ্যেষ্ঠরা আছেন, আমাদের তো কিছু দায়িত্ব ইত্যাদি থাকে। তো সেটার সাথে একই সাথে চাইল্ড কেয়ার, এল্ডার কেয়ার এগুলি করে যদি প্রত্যাশা করা হয় যে এটা খুব কঠিন একটা ব্যাপার। কিন্তু কি বলুন তো, ওইখানে আবার আসছে ন্যাক আর এনআইআরএফ এর প্রেশারটা, সেখান থেকে আসছে। এটা তো ওরা তো মেট্রিক্স দেখছে, মান তো দেখছে না। ওখানে বলা আছে এতগুলো এতগুলো দেখাতে হবে, এই স্কোপাস ইন্ডেক্স এই চাই, পুরোটাই যান্ত্রিক। আচ্ছা, আমরা এতক্ষণ শিক্ষার উচ্চশিক্ষার একটা দিক নিয়ে আলোচনা করছিলাম, মূলত আমরা প্রশাসনের দিকটা, মাস্টারমশাইদের দিকটা। এবার একটা উল্টো দিকের আলোচনাটা করি, সেটা হচ্ছে যে ছাত্রছাত্রীদের দিকটা। পশ্চিম বাংলায় যখন আমরা পড়াশোনা করতাম 9-এর দশকে বা 00 দশকে, তখন একটা কথা খুব চালু ছিল, সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে কলেজ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া হয় না, তার কারণ হচ্ছে এখানে ছেলেমেয়েরা রাজনীতি করে। হ্যাঁ, তো মানে ছাত্র রাজনীতি নিয়ে বাবা মায়েদের হয়তো সঙ্গত কারণেই একটা উদ্বেগ ছিল। কারণ সত্যিই আমরা যখন লেখাপড়া করতাম সেই সময় মনে আছে যে বহু কলেজেই ছাত্র সংসদে নির্বাচন নিয়ে মারামারি হতো। আশুতোষ কলেজে একটি ছেলে তার একটা চোখ নষ্ট হয়ে গেল, বিখ্যাত ঘটনা, এরকম মনে প্রেসিডেন্সিতে আছে। প্রত্যেক বছর প্রায় বাড়াবাড়ি বছরই মাপকাঠি। হতো, এরকম ঘটতো টরতো, সেই জন্য না হয় চিন্তা ভাবনা ছিল। তো এবার সেই দিক থেকে মানে ওইভাবে ভাবলে বলা উচিত যে তৃণমূল সরকার আসার পরে বাবা মাদের ওই চিন্তাটা দূর হয়ে গেছে। তার কারণ পশ্চিমবঙ্গে মোটামুটি ছাত্র রাজনীতি বলে দু একটা যাদবপুর প্রেসিডেন্সির মতো জায়গা ছাড়া কোথাও আর খুব একটা কিছু রাখা হয়নি। কারণ ছাত্র সংসদের নির্বাচনই বন্ধ হয়ে গেছে। 2017 সালে অধিকাংশ জায়গায় শেষ নির্বাচন হয়েছিল। শিক্ষামন্ত্রী বলেই দিয়েছিলেন যে এত মারামারি হচ্ছে, এখন করা যাবে না এসব নির্বাচন করে। প্রায় 1 দশক হয়ে গেল যে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন এবং ছাত্র সংসদ যারা যাদের দখল সেটা বদলানো, এসবগুলো হয় না পশ্চিমবঙ্গে। এইটার ফলে পশ্চিমবঙ্গের কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষায় কি কোনো ইতিবাচক পরিবর্তন হয়েছে? মানে আপনি যেহেতু নিজে একজন দিদিমণি, আমি আপনার কাছ থেকে জানতে চাইছি। দেখুন, আহ, আমি পশ্চিমবঙ্গে যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেছি সেখানে এমনি তো ছাত্র রাজনীতি ছিল না। আমরা গর্বিত অরাজনৈতিক মেয়েদের কলেজ ছিলাম। এবার এটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন, কখনো অন্য সময় আলোচনা করা যাবে যে মেয়েদের কলেজগুলি কেন সেই সময় এত অরাজনৈতিক কলেজ ছিল। যাই হোক, আমার ছাত্র রাজনীতির সাথে সবটাই পরিচয় দিল্লিতে। আবার আমার বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি সম্পর্কিত সারা দেশে এখন সুনাম রয়েছে। তো আমি আর আলাদা করে কিছু সেই প্রসঙ্গে যাচ্ছি না। এটা ঠিক যে আমরা যখন ছাত্র ছিলাম সেই সময়কার ছাত্র রাজনীতি আপনি যেখানেই যাবেন ভোলাটাইল, এবং হাতাহাতি অবধি ছাত্র রাজনীতিতে না হওয়াটা একটু অস্বাভাবিকই মাঝে। অল্প বয়সীরা রাজনীতি সেটা করে। কিছু হলেই এবারে হ্যাঁ। ছোট ঘটনা হলেও তারা উত্তেজিত হয়ে যায়। তো সেটা আমি মনে করি না যে ভোলাটিলিটির থাকাটা খুব একটা খারাপ, সম্ভব না, বয়সের ব্যাপার। কিন্তু যেটা আমাকে সে সময় ছাত্রী হিসেবে, এবং আমি তখন খুবই অপরিণত ছিলাম, বিচলিত করতো যে ছাত্র রাজনীতির যে অস্ত্র ধারণ, যেটা আমরা বহু ক্ষেত্রে দেখেছি, কারণ সেটা সুনির্দিষ্ট রাজনৈতিক প্যাটার্ন থাকতো সবসময়, এটা আমাকে ডিস্টার্ব করতো সেই সময়। অতএব আহ, সেটা একটু কম হওয়ায় আমার তরফ থেকে যে কি আপত্তি হবে তা নয়, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে একটা ম্যাচিওর ছাত্র রাজনীতি আমরা রাজ্যে কেন পেতে পারবো না? এতে ছাত্রছাত্রীদের উপকারটা একটা খুব সহজ উপকার কেন হয়নি আমি এটা বলি। ধরুন স্কুল কলেজের ফিস, মানে কলেজের ফিসগুলো, এক একটি কলেজের ফি স্ট্রাকচার যদি আপনি আজকের দিনে দেখেন,
সেটা খুব কম নয়। আমরা বহু ক্ষেত্রেই এটা এটা আবার ওয়ার্নিং ছিল, এটা সরকার শোনেনি। 4 বছরের প্রোগ্রামে হওয়ার ফলে বহু ছেলেমেয়েরা বাবা মা পড়াবে না বা আমি নিজে পড়বো না 4 বছর বলে 3 বছরের জেনারেল প্রোগ্রামটায় চলে যাচ্ছে। 3 বছরের জেনারেল প্রোগ্রামের মতন ইল থট আউট প্রোগ্রাম কিছু হয় না। আমার মানে এত স্বল্প চিন্তিত কিছু এর অস্তিত্ব নেই এর চাইতে। মানে এক সেট ছেলেমেয়েকে বলে দেওয়া হচ্ছে তুমি মানের জলে ভেসে এসেছো, বিদায় হও। তো এক্ষেত্রে ফিজের প্রশ্ন, কারিকুলামের প্রশ্ন, এইগুলি নিয়ে ছাত্রদের কণ্ঠস্বর কে হবে? হুম। এবং এখন ছাত্র নেতারা যারা রয়েছেন, শাসক দলের ছাত্র নেতারা, দেখুন আবার সবাইকে আমি তো ডিমোনাইজ করার পক্ষপাতী নয়, এরাও ছাত্র, অনেক ক্ষেত্রে এরা এখনও ছাত্রছাত্রী, অনেকে নয়। তাদেরও তো সমস্যাটা সেখানেই হচ্ছে যে তারাই বা তাজা রক্ত পাবে কোথা থেকে? কারণ ছাত্র রাজনীতির মূল মজাটাই তো হচ্ছে নির্বাচন হওয়া। এবার নির্বাচন হচ্ছে না, তারা নিজেদের লোকজন নতুন কাকে আকর্ষণ করবে কিভাবে? একটা সময় ছিল তারা, তাদের ক্ষেত্রে পার্সপেক্টিভ থেকেই বলছি, যে তারা 21শে জুলাই বা 28শে অগাস্টের আশেপাশে ছাত্রছাত্রীদের বলতে এই আমাদের সাথে যেতে হবে ইত্যাদি। এখন তো 21শে জুলাই বা 28শে অগাস্ট বেশিরভাগ সময় হয় পরীক্ষা থাকছে। অতএব তারা ছাত্রছাত্রীদের সাথে যে ইন্টারঅ্যাক্ট করবে সেটাও করে উঠতে পারছে না। এটা কিন্তু শাসকের পক্ষেও বিপজ্জনক। আমি জানি না উচ্চ স্তরের এটা বুঝছেন কিনা। এবং সার্বিকভাবে যদি একটা দ্বন্দ্ব না থাকে, যদি একটা বিতর্ক না থাকে, যদি ছাত্রছাত্রীদের ইস্যুগুলো তোলার জন্য কেউ না থাকে, তাহলে তো ছাত্রছাত্রীদের কণ্ঠস্বরটা এখন অ্যাবসেন্ট। আপনার যদি ছাত্র ইউনিয়ন না থাকে, তাহলে গভর্নিং বডিতে ছাত্রদের প্রতিনিধি কে হবে? খুব সহজ প্রশ্ন, কোথায়? আপনার এক একটা বিশ্ববিদ্যালয়ের যে স্ট্যাটিউটারি বডি, সেখানে তো ছাত্রদের প্রতিনিধি থাকবার কথা, তারা কোথায়? তারা না থাকলে এই সিম্পল কথাগুলো, যে আমাদের ছোটোবেলায় যেটা দেখতাম মারামারি কাটাকাটি হতো, ফি হাইক নিয়ে ধর্না বসে যেত, আমরা নিজেরা করেছি, ফিজ মাস্ট ফল হেন তেন পেটে নিয়ে করেছি। এবং এটা নানা বিষয়ে এগুলো করা প্রয়োজন। হয়তো আমি আমি বলছি না যে ছাত্র রাজনীতিকে ধ্বংসাত্মকই হতে হবে, যে গঠনমূলক দিকটা আছে সেটাও তো এখন আর নেই। অতএব বাবা মারা খুশি হতেই পারেন, কিন্তু তাদের ছাত্রছাত্রীর হয়ে কথা বলবার কিন্তু কেউ নেই এখন আর। তো সেটা আমার কাছে খুব ইতিবাচক মনে হয়। আচ্ছা, আমাদের রাজ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি ছাত্র রাজনীতি না হওয়ার ফলে এই যে আপনি বলছেন যে কে গভর্নিং বডির মেম্বার হবে বা কে ইউনিভার্সিটি স্ট্যাটিউটস কমিটিতে থাকবে, তার একটা সহজ উত্তর আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে প্রাক্তন ছাত্র। হ্যাঁ, এবং এই প্রাক্তন ছাত্র ব্যাপারটা কি মারাত্মক হতে পারে সেটা মোটামুটি গত বছর এরকম সময় আমরা টের পেলাম, যখন আরজি করের ঘটনাটা ঘটলো। হ্যাঁ, তখন আমরা জানতে পারলাম যে তখন থেকে আমাদের চালু লফজে একটা কথা এসে গেল, সেটা হচ্ছে থ্রেট কালচার, হুমকি সংস্কৃতি। এবং সেটা আমরা পরে এ এই যে হাজরাতে ল কলেজের যে ঘটনা দেখলাম, তাতে আমরা বুঝতে পারলাম যে ওই থ্রেট কালচার শুধু মেডিকেল কলেজ নয়, ওটা সর্বত্রই ওরকম সর্বশক্তিমান প্রাক্তন ছাত্র রয়েছে, যারা ছাত্র সংসদ বা গোটা কলেজটাই চালাচ্ছে। অনেক ক্ষেত্রে আমরা সংবাদ মাধ্যমে দেখছি যে তাদের নিয়ে হয়তো যিনি অধ্যক্ষ কলেজে তিনি পর্যন্ত সন্ত্রস্ত, মানে তিনি অন্তত সংবাদ মাধ্যমের সামনে তার বিরুদ্ধে কিছু বলতে চান না, এরকম আমরা নানা মুখ দেখতে পাচ্ছি। তো এইগুলোর ফলে মানে এরকম কি বলতে পারবো আমরা যে বরং মানে এটাও একটা কারণ যে ছাত্রছাত্রীদের এই যে উচ্চশিক্ষার প্রতি অনীহা, যে কলেজের ধারে পাশে ঘেঁষছি না, মানে কলেজ যাওয়ার যে একটা মানে লেখাপড়া বাদ দিলেও কলেজ যাওয়ার যে একটা আগ্রহ থাকে কলেজের পরিবেশের জন্য, এইগুলো কি কোনোভাবে সেটাকেও প্রভাবিত করছে? দেখুন, পরিবেশের ভয়টা তো আছেই। তবে এক্ষেত্রে আমি বলতে পারি, এবার এটা একটু দুটো ইয়েতে ভাবতে হবে। যখন ছাত্রছাত্রীরা মারামারি করতো, হুম, পরিবেশের ভয়টা তখনও ছিল। হুম, এবং আহ 2 দলের মারামারি, 3 দলের মারামারি সেটা যখন ছিল, পরিবেশের প্রশ্নটা তখনও আসতো। বিশেষ করে আপনার টপ রাঙ্ক কলেজগুলিকে বাদ দিলে এই প্রশ্নটা বারবার আসতো। যেই কারণে আমার মতন মেয়েদের কলেজগুলি আবার খুব গর্বিতভাবে অরাজনৈতিক ছিল। আহ আবার এক্ষেত্রে আমরা যদি এখনকার সময়ে আসি, হ্যাঁ অবশ্যই, কারণ আহ প্রশ্নটা খুব সহজ। এবং আপনি যে ছাত্র নেতাদের কথা বলছেন, তারা নিজেরাও এটা জানেন। তারা অনেক ক্ষেত্রে, দেখুন অনেকেই কিন্তু খুব কর্মঠ যুবা। সব ক্ষেত্রেই যে তাদের নেসেসারিলি শুধু গাজোয়ারি করতে এসেছেন তা না। অনেক ক্ষেত্রেই তারা কেউ কোনো একটা কাজের সুযোগ পেয়ে তারা প্রাক্তন ছাত্র হিসেবে কাজ করছেন ইত্যাদি। অত্যন্ত কর্মঠ তারা। আহ, তো সবসময় পুরোটাই যে সকলেই মনোজিৎ মিশ্র এইটা বলার পক্ষপাতী আমি নই। কিন্তু আপনাকে স্ট্রাকচারাল সমস্যাটা বুঝতে হবে। আপনার কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই। অ্যাকাউন্টেবিলিটিটা তখনই সম্ভব
যখন আপনার একটা নির্বাচন প্রক্রিয়া আছে অথবা আপনার অস্তিত্ব নেই, দুটোর একটা। কিন্তু মধ্যবর্তী হয়ে এই যে থাকাটা অনেক ক্ষেত্রেই যেটা হয়েছে বহু জায়গাতে, এবং তারপরে যেই কারণে গোষ্ঠীদ্বন্দ্বও হয়েছে এনাদেরই মধ্যে। কারণ একজন সে হয়তো 2017 সালের সেই ভোটে, সে 16 না 17 সেই ভোটে সে যত জিতেছিল, তারপর থেকে সে বছর ধরে সে রয়ে গেছে। তার ক্ষমতাকে তাকে তার চ্যালেঞ্জ করবার কেউ নেই। অন্য ছেলেগুলিও তখন সমস্যায় পড়ছে বা অন্য মেয়েগুলিও সমস্যায় পড়ছে, কিন্তু তারা যে সেটাকে চ্যালেঞ্জ করে উঠতে পারবে সেটা স্ট্রাকচারটাও এটা অ্যালাউ করছে না। এবং আবার শেষমেশ এটা শাসককেই ভাবতে হবে যে তাদের ছাত্র রাজনীতি, যেটা আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ছাত্র রাজনীতি করেছেন, অতএব তার চাইতে ভালো কেউ বোঝে না ছাত্র রাজনীতি থেকে কী ধরনের নতুন রক্ত একটি দলে উঠতে পারে। তো এবার তারা কেন স্বেচ্ছায় এটা স্যাক্রিফাইস করছেন, এটা আমার কাছে বোধনীয় নয়, সত্যি কথাই বলছি। কোথাও একটা গণ্ডগোল তাদের হয়ে গেছে। কারণ আপনি ছাত্রনেতাদের সাথে কথা বলে দেখবেন, তারাও কিন্তু আশ্বস্ত করেন যে নতুন ছেলেমেয়ে যথেষ্ট পাচ্ছি না। তো এক্ষেত্রে শাসককে এটা ভেবে দেখতে হবে, এবং এই স্ট্রাকচারগুলি তৈরি করবার ফলে আলটিমেটলি তাদের কতটা লাভ হয়েছে, শর্ট টার্ম হয়তো অনেক ব্যক্তির অনেক লাভ হয়েছে। অনেকে বিশেষ করে এই মনোজিৎ মিশ্রর মতো চরিত্রগুলি, তারা তো আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি নারী নির্যাতন থেকে শুরু করে অর্থনৈতিক লাভ মারাত্মকভাবে। এখন খেয়াল করবেন সরকারি গ্রান্ট কিন্তু বিশেষ আসে না, যা হচ্ছে স্টুডেন্ট ফান্ডের টাকা। সেই স্টুডেন্ট ফান্ডের টাকায় এই মনোজিতের মতন ছেলেগুলিও কিন্তু ভালোই আছে। আবার তাদের জন্য টেন্টেড হয়েছে অনেকে, যারা হয়তো ছাত্র রাজনীতি করতে এসেছিল বা রাজনীতি সাথে সাথে কিছু পাবে এইটুকুই করতে এসেছিল। অতএব এতে তাদের কি লাভ হচ্ছেন, সত্যি কথা বলছি আমার কাছেও এটা বোধগম্য নয়। কারণ আলটিমেটলি তাদের স্ট্রাকচারাল ক্ষতি হচ্ছে, এবং এটা আপনি যে কোনো ছাত্রনেতার সাথে কথা বললে তারা আপনাকে বলবেন। কিন্তু এটাই রয়েছে, বিরোধিতার এত ভয় কেন আমি জানি না। আচ্ছা, পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষার আরেকটা সংকট হচ্ছে যে আমরা মাঝে মধ্যেই দেখতে পাচ্ছি যে রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপালের উচ্চশিক্ষা নিয়ে একটা দ্বন্দ্ব লেগে যাচ্ছে। যেমন 2022 সালে একটা বিল আইন করার চেষ্টা করেছিল পশ্চিমবঙ্গ সরকার, সেটা এখনো আটকে আছে, আইনে পরিণত হয়নি। যেখানে বলা হয়েছিল যে রাজ্যের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলোর আচার্য হবেন রাজ্যপাল না মুখ্যমন্ত্রী। সেটা রাজ্যপালের দিক থেকে আপত্তি করা হয়, তারপর সেটা সুপ্রিম কোর্টে যায়, এই জায়গায় আটকে গেছে ব্যাপারটা। তা বাদেও আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করা নিয়েও আমরা দেখি যে রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপালের একটা ঝামেলা হয়। তারপর একটা মোটামুটি মধ্যস্থতার জায়গায় আসে। তারপর রাজ্যপাল কাউকে একটা মনোনীত করে দেন। রাজ্যপাল যাকে মনোনীত করলেন তার সঙ্গে আবার দেখা যায় রাজ্য সরকারের লেগে যায়। সম্প্রতি আমরা দেখেছি যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, তার সঙ্গে একটা সরাসরি সংঘাত হয়ে গেল রাজ্য সরকারের, যে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস সেই দিনে উনি পরীক্ষা নেবেনই, এবং ওদের বক্তব্য হচ্ছে যে না, কেন সেদিন পরীক্ষা নেবে, এইরকম দ্বন্দ্ব চলে। হ্যাঁ, এবার এই যে দ্বন্দ্বটা সারাক্ষণ চলছে, এইটা কি কোনোভাবে মানে কি ভাবে আমাদের উচ্চশিক্ষার উপরে প্রভাব ফেলছে এই রাজ্যে? এটা ভয়ঙ্কর। আপনি একটা জিনিস মিস করে গেছেন, এর মধ্যে ইউজিসি একটি ড্রাফট বার করেছে যেটা নিয়ে সমস্ত রাজ্য প্রতিবাদ করেছে, যেখানে ভাইস চ্যান্সেলর নির্বাচনটা অনেকটাই তাদের হাতে চলে যাবে। কেন্দ্রের আবার কেন্দ্রীকরণের আরেকটি, মানে আরো বেশি কেন্দ্রীকরণ। আরও বেশি কেন্দ্রীকরণ। হ্যাঁ, রাজ্যর হাত থেকে ভাইস চ্যান্সেলর নির্বাচনটা সরিয়ে যদি কোনোভাবে নেওয়া যায় আর কি। এবার ভাইস চ্যান্সেলরের প্রতি কেন্দ্র হোক বা রাজ্য হোক তাদের এত নজর কেন? নজর এই কারণেই, কারণ একটি বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলরকে ছাড়া অচল। একজন স্থায়ী ভাইস চ্যান্সেলর থাকা না মানে একটি বিশ্ববিদ্যালয়ের মূল কাজকর্ম, বুনিয়াদি কিছু কাজকর্ম করা সম্ভব নয়, তার মধ্যে রিক্রুটমেন্ট পড়ে। তো এক্ষেত্রে পশ্চিমবঙ্গের এই যে দীর্ঘ, আমরা একমাত্র রাজ্য নয়, খেয়াল রাখবেন এটা কেরালাতেও হয়েছে। তো রাজ্যপালরা এই কাজগুলো করছেন অনেক জায়গা থেকেই, অনেক অনেক জায়গাতেই করছেন, সেখানে নানা রকম সমস্যা হচ্ছে। রাজ্যপালদের এই ব্যবহার বেশ ভয়ঙ্কর, এবং এটা আমার মতে খুব তাদের অধিকার নেই। কিন্তু অ্যাট দ্য সেম টাইম ফিরে আসি অস্থায়ী, খুব আপনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উদাহরণ দিলেন, ভালো উদাহরণ। কারণ ঠিক যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর তার নিজের একটি অবস্থান নিয়েছেন, সেটা নিশ্চয়ই প্রশংসনীয়। কিন্তু এক্ষেত্রে আমি শিক্ষাকর্মী হিসেবে আমি খুব ক্ষুদ্র শিক্ষাকর্মী, কিন্তু এক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে একটি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের মূল কাজ তো ছাত্র সংগঠনের সাথে
বিবাদে যাওয়া নয়, তা সে যতই বিরক্তিকর কাজকর্ম তারা করুক। ভাইস চ্যান্সেলর আমাদের সাম্প্রতিক যে এত অবস্থান নিলেন, তিনি কি সময়ে পরীক্ষাগুলো চালাতে পেরেছেন? পারেননি তো। চেষ্টা কি করেছেন? আমি জানি না। কলকাতা বিশ্ববিদ্যালয় কলেজগুলি সেমেস্টারের একাডেমিক ক্যালেন্ডার পায় না কেন? এর কি কোনো সুরাহা হয়েছে? হয়নি। তো এক্ষেত্রে, এবং অস্থায়ী ভাইস চ্যান্সেলর হিসেবে তার ক্ষমতা কত এটাও আমি জানি না। হয়তো কিছু লিমিটস আছে নিশ্চয়ই, কিন্তু শিওরলি একাডেমিক ক্যালেন্ডার বার করা বা পরীক্ষাটা সময়ে নেওয়া। ধরুন আপনাকে একটা উদাহরণ দিচ্ছি, আমি কেন এইভাবে বলছি। আপনার জানুয়ারির 30 তারিখে সেমেস্টার পরীক্ষা শুরু হয়, পঞ্চম সেমিস্টার। সেই পরীক্ষা শেষ হয়, সেটা সেমিস্টার 3 দিয়ে শেষ হয় এপ্রিলের 30 তারিখে। বুঝতে পারছেন? মানে একটা সেমিস্টার পরীক্ষা 4 মাস ধরে চলছিল। 3টে সেমিস্টারের আচ্ছা, পরীক্ষা, 3 সেমিস্টার। আর কিছু সিবিসিএস এর আগের বারের আচ্ছা। ব্যাকলগ মিলিয়ে আচ্ছা। আপনার জানুয়ারির 30 থেকে এপ্রিলের 30 অবধি পরীক্ষা চলেছে। এর মধ্যেই আমরা পঞ্চম সেমিস্টারের ক্লাস নিয়েছি যেভাবে হোক, কারণ ষষ্ঠ সেমিস্টারের, কারণ তাদের তো শেষ করতে হবে। আপনার জুলাই মাসে তাদের পরীক্ষা শুরু হয়েছে আবার। তাদের পরীক্ষা তো ফেব্রুয়ারিতে শেষ হয়ে গেছে, তো আমরা মার্চ থেকে তাদের ক্লাস ওই চলে আয় বাবা এরম করে ক্লাস নিয়ে শেষ করেছি। করে তারপরে এপ্রিলের 30 তারিখে মের ফার্স্টে আপনার সেমিস্টার 3-4-এর ক্লাস শুরু করে। 15 তারিখে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ট্রেডিশনাল ওই সামার ব্রেকটা পড়ে, যাতে তাদের ইন্টার্নশিপ করবার কথা। আমরা কিন্তু সামার ব্রেকে ক্লাস নিয়েছি, যারা ইন্টার্নশিপে গেছে তারা আসতে পারেনি ক্লাসে। হ্যাঁ, আমার কোনো উপায় ছিল না। তারপরে যখন তারা বলেন জুনে পরীক্ষা নেবেন বা জুলাইয়ের শুরুতে পরীক্ষা নেবেন, তখন ডিএসও সহ অনেক ছাত্র সংগঠন গিয়ে, টিএমসিপিও বোধহয় আপত্তি করেছিল। তো তখন সেমিস্টার 4-এর পরীক্ষাটা পিছিয়ে সেটা আপনার জুলাইয়ের শেষে হয়, অগাস্ট 8 অবধি পরীক্ষা চলেছিল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা এখনো হয়নি। হ্যাঁ, আমি সত্যি কথা বলছি, আমাকে আপনি যখন বলেন যে আমাকে এখন লোকজন বলে আপনাদের ভিসি খুব, নিশ্চয়ই ম্যাডামের আমার খুব প্রশংসনীয় লেগেছে যে উনি কিছু কিছু বিষয়ে তুলছেন, কিন্তু এতে আমার কি এসে যায়, আমার ছাত্রছাত্রীদের কি এসে যায়? 28 তারিখ উনি পরীক্ষা নিয়েছেন, ঠিক আছে, কিন্তু 28 আগস্ট কেন পরীক্ষা হচ্ছে এই প্রশ্নটা কেউ করছেন না। 28 আগস্ট একটা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কেন হবে? আগে তো হতো না। 30 এপ্রিল অবধি কেন পরীক্ষা হলো? কি অব্যবস্থা আছে, কি কি করতে হবে? মূল জায়গাগুলো তো এগুলো। এবার আপনি বলুন ছাত্রছাত্রীরা কেন আসবে? অনেক সমস্যা আছে যেখানে তাদের কোনো রুটিন নেই। আর বলছি আজকে পরীক্ষা, আজকে, তারা কেন আসবে? আচ্ছা, এই যে আমাদের এতক্ষণের যে আলোচনা সেটা থেকে যেটা বোঝা যাচ্ছে, সে মানে সেই কারণেই বোধহয় আজকাল বহু বাবা মাই চিন্তা করছেন যে স্কুল জীবনটা শেষ হবে, তারপরে মানে বহু বাবা মা মানে যে বাবা মায়েদের সামর্থ্য আছে, আর্থিক সামর্থ্য আছে, তারা চিন্তা করছেন যে স্কুল জীবনটা শেষ হবে, আমি বাবা উচ্চশিক্ষার জন্য ছেলে মেয়েকে আর এইখানে রাখবো না, আমি অন্য রাজ্যে টাজ্যে পাঠিয়ে দেবো। এরকম একটা ভাবনা চিন্তা, বিশেষ করে আমি আপনি যে শ্রেণীর মানুষ সেই শ্রেণীর অনেক বাবা মায়ের মধ্যেই ইদানিং দেখা যাচ্ছে। তো এইবারে আমি আপনার কাছে ওইটা যদি আপনি একটু বলতে পারেন যে অন্য রাজ্যে উচ্চশিক্ষার চেহারাটা এর থেকে কি খুব আলাদা, বা হলে কতটা আলাদা? দেখুন, আমার মূল পরিচিতি দিল্লি বিশ্ববিদ্যালয়, কারণ আমি সেখানে 6 বছর পড়িয়েছি। তো এবং সেখানে এখনও বন্ধুবান্ধব, শিক্ষাকর্মীরা সকলেই রয়েছেন, তাদের কাছ থেকে আমি নিয়মিত ফিডব্যাক পাই, কী চলছে জানতে পারি। জাতীয় শিক্ষা পলিসির ভারে কিন্তু প্রত্যেকটি সরকারি বিশ্ববিদ্যালয় ন্যুব্জ হয়ে রয়েছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। যেমন অনেক ক্ষেত্রেই ধরুন কিছু, যাদের প্রশাসন ভালো, সব কলেজের প্রশাসন একরকম ভালো হয় না, কিছু কলেজ অত্যন্ত, আর যে কোনো প্রতিষ্ঠানের মতো কিছু প্রতিষ্ঠান খুব ওয়েল রান, সব প্রতিষ্ঠান ওয়েল রান নয়। তো আমাদের দেশে সব জায়গাতেই এই তারতম্যগুলি তো রয়েছেই, কিন্তু আপনার দিল্লির তথাকথিত সেরা ওয়েল রান প্রতিষ্ঠানগুলিও কিন্তু জাতীয় শিক্ষা পলিসির এই নীতির বার্ডেনটা এই মুহূর্তে নিতে পারছে না। এটার একটা কারণ অবশ্যই সম্পূর্ণ অবৈজ্ঞানিক এবং আনপ্ল্যান্ডভাবে সিলেবাস দিয়ে দেওয়া। ধরুন কিছু না, এই যে 4 বছরে যখন দিল্লি বিশ্ববিদ্যালয়ে ছেলেমেয়েরা ভর্তি হলো, ওরা আমাদের 1 বছর আগে শুরু করে 2022 সালে, 4 বছরের সিলেবাস তৈরি হয়নি। অর্থাৎ একজন ছাত্র সে 4th ইয়ারে সে কী পড়বে, কোন মডালিটিসে পড়বে, পরীক্ষা কিভাবে হবে সে জানে না।
ফোর্থ ইয়ারে এখন এই মুহূর্তে ওনাদের আমরা যেটা বলছি পরীক্ষা চলে যাচ্ছে, এই স্ট্যাগার্ড ওয়ার্কলোড যেটাকে বলে, কারো গরমের ছুটি আগে, কারো গরমের ছুটি পরে। কেন? কারণ কোন সেমিস্টার কবে শুরু হয়েছে ওনারা এখনও চেষ্টা করছেন একটা একাডেমিক ক্যালেন্ডার রাখবে না, আমাদের 3 ডাকটাকিনি। এই মুহূর্তে নিদান হয়েছে কলেজগুলিতে 8 AM থেকে 8 PM ক্লাস হবে। হ্যাঁ, এর মানে এই নয় যে শিক্ষকরা 8 AM থেকে 8 PM বসে থাকবেন, কিন্তু ক্লাস যে কোনো একটা সময় ক্লাস হতে পারে। হ্যাঁ, এখন টাইম টেবিলটা 8 AM to 8 PM করতে হচ্ছে, কারণ নাহলে তো ক্লাস আপনার অ্যাকোমোডেট করা যাচ্ছে না। বুঝতে পারছেন? এই হচ্ছে। তবে সান্ধ্য বিভাগগুলো যাদের আছে তারা কি করছে না আমার জানা নেই, কারণ তাদের তো একই বিল্ডিংয়ে হয়তো 2টো কলেজ চলে বা 3টে কলেজ চলে। আপাতত তাদের সেইটা চলছে। 2008 সালের পরে, ওবিসির পরে কিন্তু দিল্লি বিশ্ববিদ্যালয়ের কোনো গ্রান্ট পায়নি, যেটা দিয়ে তারা এই যে রুসা টুসার গ্রান্ট সেগুলো তো উঠে গেছে, তারা হিফা থেকে লোন নিয়েছে, এখন গ্রান্টগুলো লোন হয়ে গেছে, সেটা ভবিষ্যতের ছাত্রছাত্রীরা মাইনে দিয়ে ফেরত দেবে। তো পরিকাঠামোর উন্নয়ন হয়নি। বহু কলেজ যেমন সেন্ট স্টিভেন্স, মিরান্ডা হাউস, এদের কলেজগুলি হেরিটেজ বিল্ডিং, সেগুলির আপকিপের আলাদা খরচ, যেখানে সেখানে বানিয়ে দেওয়া যায় না যা ইচ্ছে তাই, স্থানও অকুলান। তো সব কিছু মিলিয়ে এই মুহূর্তে দিল্লি বিশ্ববিদ্যালয়ের মতন একটা জায়গাও মানে মোটামুটি ভেঙে যাচ্ছে, যা শিক্ষকেরা ওটা ধরে রেখেছেন যতটা সম্ভব, এরা দেশের ছেঁড়া ছাত্রছাত্রীদের পান। সুয়েটের ফলে খেয়াল রাখবেন ওদেরও অ্যাডমিশন এই কদিন আগে হলো ফার্স্ট ইয়ারে। মানে একদিকে আমরা পশ্চিমবঙ্গে এইসব করছি, এনটিএ তো প্রত্যেক বছরই অ্যাডমিশন পিছিয়ে দিচ্ছে। তো সময়ে অ্যাডমিশন যে খালি আমাদের হচ্ছে না তা কিন্তু নয়। আর এটা রইল দিল্লির কথা। তো দিল্লি বিশ্ববিদ্যালয় যা কিনা একসময় আপনার ধনীতম বিশ্ববিদ্যালয় ছিল একটি এবং বৃহত্তম পাবলিক ইউনিভার্সিটিগুলোর একটি, তাদের যদি এই অবস্থা হয় সেক্ষেত্রে এলাহাবাদ বা পাটনা কিভাবে কোপ করছে এটা নিয়ে আবার বোধহয় একটা আমরা সত্যি কথা বলছি, আমাদের একটা সমস্যা আছে শিক্ষাকর্মীতে, আমরা যথেষ্ট কথা বলি না একে অপরের সাথে। এই নিয়ে একটা সামগ্রিক কম্পারেটিভ আলোচনা শিগগিরই হওয়া দরকার দেশে। কিন্তু আমার আন্দাজ যে পরিকাঠামোগত অভাব যেটা ধনীতম কলেজগুলিও মানে এই মুহূর্তে মিটিয়ে উঠতে পারছে না, সেটা অন্য জায়গায় কেমনভাবে সম্ভব আমি তো জানি না। আচ্ছা, এবার আপনাকে আমি একটা শেষ প্রশ্ন করি। সেই প্রশ্নটা যতটা না আমি সাংবাদিক হিসাবে করছি, তার থেকে বেশি আ অদূর ভবিষ্যতে কলেজে ভর্তি হবে এরকম একটি মেয়ের বাবা হিসাবে জিজ্ঞেস করছি যে, এই যে সামগ্রিক উচ্চশিক্ষার পরিস্থিতি গোটা দেশে, যে ছবিটা আপনি এতক্ষণ আমাদের দিলেন, এর ভিত্তিতে মানে আপনি একটা ছেলেকে বা মেয়েকে বা তার অভিভাবককে আপনি মানে কোন যুক্তিতে পরামর্শ দেবেন যে, "না বাবা তুমি উচ্চশিক্ষায় এসো, তুমি একটা অনার্স পড়ো বা তুমি একটা অ্যা বিষয় নিয়ে ভালো করে পড়ো বা টেকনিক্যাল লাইনে না গিয়ে?" কারো যদি টেকনিক্যাল লাইনে সত্যি যাওয়ার ইচ্ছা থাকে এবং ক্ষমতা থাকে, আমি কখনোই তাকে বলবো না যেও না। কারণ এটা তো ঠিক, আমরা যথেষ্ট পরিমাণে টেকনিক্যাল লাইনে কাজ করার লোকও আজও প্রডিউস করি না আমাদের দেশের যা জনসংখ্যা। জেনারেল লাইনে যারা আসবে, দেখুন এক্ষেত্রে আমার একটা বক্তব্য আছে, এটা মানে আমরা বলার সুযোগ পেলাম না, যে এই যে আম্বানি বিড়লা পলিসি যখন বলছে যে উচ্চশিক্ষা আলাদা, ওটা টার্সিয়ারি, প্রাইমারি সেকেন্ডারিতে টাকা যাবে। জানি তো। হ্যাঁ। স্কুল ছুটের সংখ্যা বাড়ছে। কেন্দ্রীয় সরকারের নিজের যে পরিসংখ্যান সমস্যাটা হচ্ছে, যে আমরা দেখছি এটা ক্লাসে, যে ছাত্রছাত্রীদের বুনিয়াদি শিক্ষার মান দিনে দিনে কমতির দিকে, এটা শুধু পশ্চিমবঙ্গে নয়, এটা সারা দেশে। এবং এর কিছু আরও কারণ আছে। এই ছাত্রছাত্রীরা কোভিডের মধ্যে কিছুদিন কাটিয়েছে, এই ছাত্রছাত্রীরা খুব অল্প বয়সে হাতে এআই পেয়ে গিয়েছে, এই সমস্ত কিছু নিয়েই তাদের পরিবর্তনগুলো। আমরা যেমন খুব অল্প বয়সে হাতে ইন্টারনেট পেয়ে সবাই পেকে গিয়েছিলাম, ডায়াল আপ ইন্টারনেট নিয়ে যে যার মতন সাইবার ক্যাফেতে যেতাম, এদের তো ফোনে এখন ওরা চ্যাট জিপিটি দিয়ে, আমি পরীক্ষার খাতায় পেয়েছি শিওর লেট আস লুক টু 750 ওয়ার্ডস, চ্যাট জিপিটির এতটাই প্রসার এখন। তো এইগুলি অবশ্যই ছাত্রছাত্রীদের ইম্প্যাক্ট করছে, কিন্তু যেটা হচ্ছে যে বুনিয়াদি শিক্ষার অভাবের ফলে কিন্তু আরও, কারণ ধরুন আস্তে আস্তে ফিল্টারিংটা কমে যাচ্ছে, আপনাকে পাস পার্সেন্টেজ দেখাতে হবে যাতে ছাত্র শিখলো কি শিখলো না আপনার কিছু এসে যায় না। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে
যেখানে আপনার ফিল্টারিং, আবার আমি কাউকে বাদ দেওয়ার কথা বলছি না, যে দুর্বল, তাকে, যে পিছিয়ে গেছে, তাকে সাহায্য করার কোনো স্ট্রাকচার আপনাদের নেই। ওই হাতায় কলমে খাতা যে রেমেডিয়াল হেনতেন, এগুলোর কোনো মানে নেই। হ্যাঁ, পরিকাঠামো আছে, শিক্ষক আছে। তো এক্ষেত্রে আপনি স্রেফ আহা পাশ করিয়ে দাও। আপনি বললেন এটা বেসরকারিতে, তো আমাদেরও তো একই ব্যাপার, পাশ করানোর চেষ্টা রয়েছে। তো সেক্ষেত্রে আপনার ছাত্রছাত্রীরা অনেক ক্ষেত্রেই, আবার আমি ধরুন গ্র্যাজুয়েশন স্তরে একজন ছাত্র, সে ইংরেজি পড়তে এসেছে আমার কাছে, কিন্তু সে হয়তো দুটো শব্দ ইংরেজিতে লিখতে পারে না, কিন্তু সে 90 পেয়ে পাশ করে এসেছে। মার্কস কিছু এসে যায় না, আমি বিশ্বাস করি না। কিন্তু বুনিয়াদী শিক্ষাটা না হওয়ার ফলে অনেক ক্ষেত্রেই তারা গ্র্যাজুয়েশনেও আর বুনিয়াদী শিক্ষা, তার সেখানে খুব একটা সে কিছু যে ট্রান্সফারেবল স্কিল, যেটা যে কোনো একটা প্রোগ্রাম, কি সবাই ইংরেজি পড়েই যে শেক্সপিয়ার নিয়ে সারা জীবন আলোচনা করবে এরকম তো নয়। কোনো কথা নয়। কিন্তু সেখান থেকে যে স্কিল সেটগুলো তার শেখবার কথা, আত্মস্থ করবার কথা, সেগুলিও তো তার শেখবার সুযোগ হচ্ছে না। সেটা পশ্চিমবঙ্গের লং স্ট্যান্ডিং টিউশন কালচার, সেটা আজকের যুগে আর টিউশনও লাগে না, এআই আছে টিউটার হিসেবে। তো এগুলির ফলশ্রুতি হিসেবে বহু ছাত্রছাত্রী পাশ করছে, কিন্তু তারপরে তারা, যেটাকে আপনার ইন্ডাস্ট্রি এক্সপার্টরা বলেন মার্কেট রেডি, সেখানটায় সমস্যা হয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে আমার ছাত্রছাত্রীদের যারা আসতে চান, তাদেরকে আমার একটা জিনিসই বলা, যদি তারা আগে বুনিয়াদী শিক্ষাটা যদি ঠিক করেন, তাহলে কোনো কিছুই তাদের আটকাতে পারবে না। এখন চাকরি নেই এই কথাটা আমি আজকেও খুব একটা বিশ্বাস করি না, কারণ চাকরি আছে, হয়তো যথেষ্ট পরিমাণে নেই, হয়তো আহ, যেই অনুপাতে আমরা চাই সত্যি সেটা আমাদের দেশ জেনারেট করতে পারছে না। কিন্তু তারা, বিশেষ করে এআই এর আসার পরে যেটা হতে চলেছে, আপনার একটা বিভৎস নলেজ গ্যাপ তৈরি হচ্ছে, এবং এই নলেজ গ্যাপটা আগামী দিনের জাতিভেদ প্রথা। এক শ্রেণীর মানুষ যারা ওই আর্কিটেকচার তৈরি করেন, এক শ্রেণীর মানুষ যাদের সেই স্কিল সেটগুলো রয়েছে, এবং এক শ্রেণীর মানুষ যারা ভাবতে ভুলে গেছে। আমার ছাত্রছাত্রীদের সাথে এটা আগেই হচ্ছে, এবং আমি এটা গ্যারেন্টি দিতে পারি স্কুল স্তরে হচ্ছে এখন, তারা ভাবতে ভুলে গেছে। তো এক্ষেত্রে গিগ ওয়ার্ক রয়েছে তাদেরকে এক্সপ্লয়েট করার জন্য। অতএব জেনারেল ডিগ্রিতে অনেক কিছু পাওয়ার আছে এখন, কিছু বিশেষ স্পেসিফিক স্কিল সেট, ট্রান্সফারেবল স্কিলস, সেগুলো আপনার একটা জেনারেল ডিগ্রি প্রোগ্রামে, ধরুন আমি হিউম্যানিটিস পড়াই, আমার ছাত্রছাত্রীরা ঠিকঠাক করে পড়াশোনা করলে তাদের পক্ষে, এক তো আমাদের দেশে তারা ইংরেজি বিক্রি করে খেতে পারার কথা, হ্যাঁ, দুই আর কিছু না হলে সেটা ছাড়াও তাদের মোটামুটি প্যাটার্ন রেকগনিশন, যেটা আজকের দিনে অনেকটা এআই করে, কিন্তু তাও প্যাটার্ন রেকগনিশন, রিডিং বিটুইন দ্য লাইন্স, মোটামুটি মেটা ন্যারেটিভ ধরতে পারা, আপনাদের মতন পেশায় ধরুন, অন্যান্য অনেক পেশায়, সেটা পাবলিক রিলেশনস থেকে হিউম্যান রাইটস থেকে ল থেকে শুরু করে হাজারটা কাজের জায়গা আছে, কিন্তু সেই জিনিসগুলি আত্মস্থ করার সুযোগটা আজকাল কিন্তু অনেক আগে থেকে চলে যাচ্ছে, যেটা আমার কাছে খুব বিপজ্জনক। অতএব ছাত্রছাত্রীরা যদি তারা যেখানেই পড়তে যাক, আমি তাদেরকে আগে বলবো যে বাবা, তুমি একটু দেখো তুমি এখন কার সাথে কম্পিটিশনে নামছো। তোমার বিরুদ্ধে যে কম্পিটিং এজেন্টটি বসে আছে, সে কিন্তু তোমারই লেবারে তৈরি, তোমারই মতন লোকেদের লেবারে তৈরি, কিন্তু আজকে তাকে ব্যবহার করে বহু কাজ কাটছাট করা হচ্ছে। অতএব, এবং আমার এখানে আবার একটা খুব দুঃখজনক, এটা বলেই বোধহয় আমরা শেষ করি, যে এটা না আমরা ইন্ডিভিজুয়ালের ওপর ছেড়ে দিচ্ছি। আমি আমার ইন্ডিভিজুয়াল ছাত্রদের বলছি যে বাবা তুই চেষ্টা কর, বাবা তুই চেষ্টা কর, আর ঠিক ইন্ডিভিজুয়ালের লড়াইয়ের জায়গা আছে, কিন্তু সমষ্টিগতভাবে আমরা কি ভাবছি? আপনি পিতা হিসেবে ভাববেন নিশ্চয়ই, কিন্তু আমরা সমষ্টিগতভাবে, কারণ অন্য লোকের ছেলে মেয়ে বলে কিছু তো হয় না, এরা সবাই আমাদের ছেলে মেয়ে। তো সেক্ষেত্রে সমষ্টিগতভাবে আমরা এই নলেজ গ্যাপ যেটা তৈরি হচ্ছে, এটা নিয়ে কি ভাবছি আগামী দিনে, মানে এই সমস্ত কিছুর প্রতিফলন কিন্তু আমরা ক্লাসরুমে দেখতে পাচ্ছি। আমাদের কি হবে? ক্লাসটার মার্জার হয়ে যাবে, তো বলেই দিয়েছে জাতীয় শিক্ষা পলিসিতে ভিআরএস দিয়ে দেবে, ঠিক আছে, আমার অসুবিধা হবে না, হ্যাঁ, আমি ইংরেজি বিক্রি করে খেয়ে নেব। কিন্তু পরবর্তীতে এটা কি হবে, এটা একটা বড় ভাবার জায়গা। কারণ শিক্ষার যে পরিবর্তনটা আসতে চলেছে আগামী দিনে, সেটা অনেকটাই আমরা এখনো কল্পনা করে উঠতে পারিনি, কিন্তু এটা হচ্ছে ক্লাসরুমে ক্লাসরুমে। তো সেক্ষেত্রে আমি জানি না আমরা প্রস্তুত কিনা। খুব পজিটিভ উত্তর হলো না, আচ্ছা। কিন্তু সত্যি কথাই বলছি, ধরুন আপনার মেয়ে যখন কলেজে আসবে যতদিনে, তখন ঠিক কী শেপটা হবে সেটা আমরা কিছুটা হয়তো কল্পনা করতে পারি, পুরোটা পারছি না। তো সেক্ষেত্রে আশঙ্কা এবং আশা দুটোই থেকে যায়। ঠিক আছে, আপনি খুব একটা
আশার বাণী দিতে পারলেন না, আমি খানিকটা আশার বাণী দিয়ে দিই। সেটা হচ্ছে যে এরা একেবারেই মানে আমি বিশেষজ্ঞ নই বলেই আপনাকে ডাকা, কিন্তু এটা এক এক জায়গা থেকে পড়েছি বলে আমি বলি। সেটা হচ্ছে যে অনিন্দ্য চক্রবর্তী বলে একজন সাংবাদিক আছেন। তিনি কিছুদিন আগে তিনি এআই কি করতে চলেছে না চলেছে এই নিয়ে চর্চা করেন। তিনি কিছুদিন আগে একটা লম্বা থ্রেড লিখেছিলেন এক্সে, যেটাকে আগে টুইটার বলা হতো, যে এআই এর ফলে কাজ কিভাবে বদলে যাবে। তাতে ওর বক্তব্য হচ্ছে যে এআই গবেষণার একেবারে উচ্চ পর্যায়ে কাজ করে ওর কিছু সোর্স আছে, তাদের কাছ থেকে উনি যেটা শুনেছেন তাতে একটা সম্ভাবনা এইটা যে গত 20-30 বছর যেরকম আমাদের এখানে সবচেয়ে মানে সবচেয়ে প্রার্থিত চাকরি ছিল হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারের চাকরি, সেটা আর থাকবে না, কারণ একেবারেই সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের কাজগুলো এআই করে দেবে। এবার উনি বলছেন যে এমন হতে পারে, ওকে যারা বলেছেন এআই এর লোকেরা, গবেষকরা, এমন হতে পারে যে সবচেয়ে প্রার্থিত হয়ে যাবে মানে এমপ্লয়ারদের কাছে লিটারেচার গ্র্যাজুয়েটরা। তার কারণটা কি? কারণটা খুব অদ্ভুত। কারণটা হচ্ছে যে কাজ তো এআই করে দেবে, সুতরাং কাজ নিয়ে আমায় ভাবতে হবে না। আমার এমন লোক চাই যে এআই কে সেই কমান্ডটা দিতে পারবে একদম সঠিক ভাষায়, যে কমান্ডটা দিলে এআই আমাকে আমার চাওয়ার কাজটা করে দেবে। এবার স্বাভাবিকভাবেই যার ভাষার উপর দখল বেশি সে একবার কমান্ড দেবে, এআই কাজ করে দেবে। যার দখল একটু কম তার হয়তো 3বার কমান্ড দিতে হবে। অতএব ওদের বক্তব্য হচ্ছে যে হ্যাঁ, হয়তো এটা ঠিক কথা যে অবশ্যই, কিন্তু আমার প্রশ্নটা তো সেখানেই আপনার এই যে তাহলে ওই দখলটা করতে হবে, তো ভাষার দখলটা আনতে হবে। স্কুল স্তরেই আর রাখছেন না, রাখছেন না। আপনি তো তাকে বাদ দিয়ে দিচ্ছেন। হ্যাঁ। এসআর রিপোর্টগুলো দেখুন, স্কুলে কি হচ্ছে। উচ্চশিক্ষা নিয়ে ইনফ্যাক্ট আলোচনার থেকে বেশি স্কুল শিক্ষা নিয়ে। কয়েক লক্ষ স্কুল উঠে গেছে ভারতবর্ষে গত কয়েক বছর, সম্প্রতি একটা স্কুল report পাশ বেরিয়েছে। করে ছেলেমেয়েরা যখন পৌঁছচ্ছে আমাদের কাছে, 12 বছরের কুশিক্ষার ফল কি আমি তারপরে কলেজে 3-4 এই বছর লেকচার দিয়ে আমার করে দিতে পারবো না? আমার ছাত্রছাত্রীদেরকে গ্রামার শেখানোর দক্ষতা আছে? নেই, সত্যি কথা বলছি। হ্যাঁ, আমি পিএইচডি করেছি, আমি ছোট ছেলে মেয়েদের পড়াতে জানি না। হ্যাঁ। তো এক্ষেত্রে যে গ্যাপটা তৈরি হয়ে যাচ্ছে, একটা ফাঁক থাকছে সেখানে, আমাদের ছেলে মেয়েদেরকে তারা পড়বে কি না প্রশ্নটা থেকে যাচ্ছে। কারণ নিঃসন্দেহে কিছু জিনিস তো এখনো যন্ত্র পারে না, এবং আমরা নিজেরাই যেহেতু জানি না মানুষের মাথাটা কি করে চলে, তো যতদিন না আমরা জানছি বিজ্ঞানীরা সেটা কি করে এমিউলেট করবেন, তো সেই সমস্যাটা এখনো আছে, স্কোপ। আমি তো সেটাই বললাম যে চাকরি নেই, এই যে হতাশাটা, আমি এটাই বিশ্বাস করি না। বিশ্বাস করুন, সরকারি চাকরি নেই না, সরকার বহুদিন রিক্রুটমেন্ট কমিয়ে দিয়েছে, কন্ট্রাকচুয়াল করে দিয়েছে, কিন্তু চাকরি নেই কথাটা একেবারে সত্যি যে তা নয়, কাজ করার জায়গা আছে, কিন্তু সেটা কিভাবে আমরা সেখানে মানে আবার পুঁজিবাদের বাজার আমাদেরকে একটা ধরনের, যেই ধরনের কম্পিটিশনে পাঠায়, যেই ধরনের র্যাট রেসে পাঠায়, আমি মানছি ব্যক্তির ওপর এখানে যেন দায়টা বেশি হয়ে যায়, সমষ্টির কিছু এসে যায় না, কিন্তু সেটা সত্ত্বেও যদি সেই ব্যক্তি হিসেবেই চলি, একেবারে কি জায়গা নেই এখনো ভারতবর্ষে? না, কারণ সিম্পলি আমাদের খুব বড় অর্থনীতিটা সেই সেই হিসেবেই বলা। কিন্তু শুরুতেই যদি 16-17 বছরের ছেলে মেয়ে হতাশাগ্রস্ত হয়ে যায়, কি আর হবে, পশ্চিমবঙ্গে কিছু হবে না, এটা ভয়ঙ্কর। তাহলে সত্যি কিছু হবে না। 16 বছর বয়সে আপনি ভাবতে বসেছেন কিছু হবে না, এটা কি করে হতে পারে? কিন্তু আমরা দেখছি কিন্তু এই হতাশাটা খুব আসছে, এবং এখানে কিন্তু যারা এই হতাশার প্রচার করেন, আমি বলছি না রাজনৈতিক বাদ দিয়ে বলছি, এটা কিন্তু ভাবার দরকার আছে যে আপনাদের কথাবার্তা আমাদের ছেলে মেয়েদের মনে কি প্রভাব ফেলছে। আমি ফলস হোপের কথাও বলছি না, একটু ভাবার প্রয়োজন আছে যে কিভাবে আমাদের দর্শনটা পরিবর্তন করা যায়। সাথী, আপনি আমাদের অনেকটা সময় দিলেন এবং অনেকগুলো প্রশ্নের উত্তর আমরা পেলাম। আশায় শেষ হলো না হতাশায় শেষ হলো সেটা খুব বড় কথা নয়, সেটা আপনারা যারা দেখছেন তারা নিজেদের মতো করে ভেবে নেবেন। আমাদের পডকাস্ট পছন্দ হলে প্রতি পর্বের শেষে যে কথা বলি আরো একবার বলি, যে এই ভিডিও লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন। সাথীকে আজকে আমাদের সঙ্গী হওয়ার জন্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ।